ফার্স্ট অফ অল ওয়েলকাম টু দি জুওলজি ওয়ার্ল্ড। এবং তোমরা ফার্স্ট টাইম হয়তো এই জুওলজি অনলাইন ক্লাসে তোমরা এন্টার করেছো। হ্যাঁ, তো সবাইকে আবারও স্বাগতম। তো আমরা থার্ড সেমিস্টারের আজকে কিন্তু আমাদের ফার্স্ট জার্নি কিন্তু স্টার্ট। হ্যাঁ, সিলেবাস কিন্তু খুবই সংক্ষেপ এবং খুবই ইজিয়েস্ট সিলেবাস কিন্তু আছে, যেগুলো খুব দ্রুতই তোমরা পড়াশোনা কিন্তু করতে পারবে। হ্যাঁ, তো চলো শুরু করা যাক ক্লাসটি। ফার্স্ট আমরা একটু সিলেবাসটাকে এক নজরে একটু দেখে নেব। সিলেবাসে দেখো টোটাল আমাদের কিন্তু হচ্ছে 10টা কিন্তু টপিক কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, 10টা টপিক। তার ভিতরে দেখো তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা কি করেছো, নন কোয়াড্রেটার পার্ট কিন্তু পড়ে এসেছো। নন কোয়াড্রেটার এবং কোয়াড্রেটার পার্ট কিন্তু পড়েছো, এবং তাদের যে অর্গানাইজেশন প্রসেস, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সক্রিয়েশন প্রসেস, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে রেসপিরেশন প্রসেস। হ্যাঁ, তো এইসব বিভিন্ন ধরনের মডিফিকেশন কিন্তু হয়েছে। এছাড়াও দেখো নন কোয়াড্রেটারদের ভিতরে অনেক অনেক অর্গানিজমস তারা কিন্তু প্যারাসাইটিজমস কিন্তু শো করেছে। তো সেই সব অর্গানিজমটা কিভাবে পৃথিবীতে এক্সিস্ট করছে বা তাদের অর্গানাইজেশন প্রসেস কিভাবে হচ্ছে, সেইগুলোই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার কিন্তু টপিক। দেখো থার্ড সেমিস্টারে যে পার্টটা আছে সেই পার্টটার নাম দিচ্ছে দেখো অ্যাডভান্স নন কোঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট এবং নন কোঅর্ডিনেট যে অ্যাডভান্স যে বডি পার্ট বা তাদের ভিতরে যে যে মডিফিকেশন হয়েছে বা তাদের ভিতরে যে ইভলিউশনটা ঘটেছে এবং ইভলিউশন হওয়ার ফলে তাদের যে সব মডিফিকেশন গুলো আছে সেইগুলোই কিন্তু এই পার্টের ভিতরে। ফার্স্ট যদি আমাদের দেখা যাক ইউনিট ওয়ানে, যদি আমরা সিলেবাসে যদি দেখি, এখানে কিন্তু লাইফ সাইকেল অ্যান্ড প্যাথোজেনেসিটি অফ এন্টামিমা হিস্টোলাইটিকা, প্যারা প্লাজমোডিয়াম ভাইভাক্স জিয়ার্ডিয়া অ্যান্ড লিশমিনিয়া ডোনোভিনি, এবং লোকোমোশনের অর্গানেলিস অ্যান্ড রিপ্রোডাকশনস ইন প্রোটিস্ট, তার ভিতরে অ্যামিবা, প্যারামেশিয়াম এবং ইউগ্লিনা, এই তিনটে পার্ট তোমাদের কিন্তু রিপ্রোডাকশন প্রসেস এবং এদের লোকোমোটরি অর্গানেলিস কিন্তু পড়তে হবে। এছাড়াও দেখো ইউনিট টু এ দেখো আমরা নিডারিয়ারা, আমরা যে জানি ফাইলাম নিডারিয়া, তারা কিন্তু কি হয় অ্যাকোয়াটিক কন্ডিশনে তারা কিন্তু কোরাল রিফ কিন্তু ফর্মেশনস করে। তো সেই কোরাল রিফ এবং তাদের টাইপস, তারা কিভাবে ফর্মেশনস আর ডিস্ট্রিবিউশনস এন্ড কনজারভেশনস এন্ড সিগনিফিকেন্স, এদের সিগনিফিকেন্স এবং কিভাবে কনজারভেট করা হচ্ছে সেইগুলো এখানে পড়তে হবে ইউনিট 2 এ। ইউনিট 3 এর ভিতরে তোমাদের পড়তে হবে লাইফ সাইকেল এন্ড প্যাথোজেনিসিটি অফ দ্য ফ্যাসিওলা হেপাটিকা। হ্যাঁ, ফ্যাসিওলা হেপাটিকা বা লিভার ফ্লু, হ্যাঁ, তাদের যে লাইফ সাইকেল এন্ড প্যাথোজেনিসিটি এটা পড়তে হবে। টিনিয়া সুলিয়াম, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস এন্ড উচেরিয়া ব্রানকর্পি। দেখো টোটাল কিন্তু দেখো তোমার কিন্তু লাইফ সাইকেল পড়তে হবে। এখানে ইন্টারভিউ হিস্টোলাইটিকা, প্লাজমোডিয়াম ভাইভাক্স, জিয়ার্ডিয়া এন্ড লিশমেনিয়া চারটে, আর এখানে চারটে, টোটাল 8টা কিন্তু তোমাদের লাইফ লাইফ সাইকেল কিন্তু পার্ট কিন্তু তোমাদের পড়তে হবে। আর এখান থেকে মনে করবে চারটে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হলে কিন্তু লাইফ সাইকেল কিন্তু দেবে। হ্যাঁ, উইথ ড্র এবং এক্সপ্লানেশন তোমাকে কিন্তু পড়তে হবে। ইউনিট 4 এ কি পড়তে হবে, এক্সক্রিশনস এন্ড অসমো রেগুলেশনস ইন অ্যানিলিডস। অ্যানিলিডসরা কিভাবে এক্সক্রিশনস, তাদের যে রেচন প্রক্রিয়া এবং তারা কিভাবে অসমো রেগুলেশন করছে সেটা পড়তে হবে। এছাড়াও দেখো আর্থ্রোপোডাদের রেসপিরেশনস প্রসেস। হ্যাঁ, আর্থ্রোপোডারা কিভাবে রেসপিরেশনস করে থাকে সেই প্রসেস ভালো করে পড়তে হবে। তারপর দেখো নার্ভাস সিস্টেমস ইন মোলাস্কা, মোলাস্কার ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেমস সেটা ভালো করে পড়তে হয়। এবং আমরা জানি যে মোলাস্কারা তারা কিন্তু 180 ডিগ্রি কিন্তু রোটেশনস কিন্তু করে থাকে। হ্যাঁ, তো সেই রোটেশনকে আমাদের বলা হয় টর্সনাল অ্যাঙ্গেল। সেই টর্সনাল অ্যাঙ্গেল কিভাবে করছে সেটা পড়তে হবে গ্যাস্ট্রোপোডাদের। এবং আমাদের জানি ফাইলাম একাইনোডার্মাটা যারা, তারা কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু দেখায়। তো সেই ফাইলাম একাইনোডার্মাটা আন্ডার অ্যাস্টেরিয়েডি, অর্থাৎ স্টারফিশের ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু আসবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি। এন্ড দেখো হেমিকর্ডাটাদের ভিতরে দেখো ব্যালানোগ্লোসাসের ফিডিং মেকানিজমস বা ফিল্টারিং প্রসেস ভালো করে পড়তে হবে। এন্ড কর্ডাটাদের দেখো ফিডিং ইন ব্রাঙ্কিওস্টোমাটার ফিডিং প্রসেস ভালো করে পড়তে হবে। এন্ড অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান এন্ড অসমোরেগুলেশন সুইম ব্লাডার ইন ফিশেস। ফিশেসদের ক্ষেত্রে আমরা দেখে থাকি কারো ক্ষেত্রে অ্যাক্সেসরিজ রেসপিরেটরি অর্গান থাকে, তারা কিভাবে অসমো রেগুলেশনস করে থাকে। এখানে দেখো একটা অসমো রেগুলেশনের ভিতরে আমাদের ট্যামো বলে একটা পার্ট, সেটা ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা ভালো করে পড়তে হবে। এছাড়াও দেখো সুইম ব্লাডারে আমাদের এক সাইডে থাকে আমাদের জানি রেড গ্ল্যান্ড এন্ড এক জানি পেটিয়া মেরাবিল। বলো আরিফার কি সমস্যা? হ্যান্ডস আপ করলে ভয়েস ক্লিয়ার আসে? একটু তোমরা চ্যাট বা কিছুর মাধ্যমে লিখে আমাকে একটু কনফার্ম করো যে ভয়েস ক্লিয়ার আসে কিনা।
দেন দেখো ইউনিট 9 এর ভিতরে দেখো পয়জনাস অ্যাপারেচার্স এন্ড বাইটিং মেকানিজম অফ স্নেকস। এটা কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, যখন জুওলজি অনার্স নিয়ে, তখন কিন্তু এই কোশ্চেনটা ছিল। সাপেদের বাইটিং মেকানিজম, আমাদের জানি যে স্নেকেরা কিন্তু দুই ধরনের থাকে, একটা হচ্ছে পয়জনাস এন্ড নন পয়জনাস স্নেকস। তো তারা কিভাবে বাইট করে থাকে সেই বাইটিং প্রসেস কিন্তু তোমাদের পড়তে হবে। এবং লাস্ট যেটা পড়তে হবে, রেসপিরেশন এন্ড মাইগ্রেশনস ইন বার্ডস। তোমরা দেখো ক্লাস 12 পড়েছো যে পাখিদের যে ওড়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন প্রসেস, সেই অ্যাডাপ্টেশন প্রসেস কিন্তু এখানে পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমাদের 10টা ইউনিট, এবং খুবই ইজিয়েস্ট ইউনিট এবং খুবই ইন্টারেস্টিং। আশা করি প্রতিটা টপিকই তোমাদের ভালো লাগবে। চলো আজকে আমরা যে পার্টটা পড়বো দেখো লাইফ সাইকেল অ্যান্ড প্যাথোজেনিসিটি অফ ইন্টারমিডিয়েট হিস্টোলাইটিকা। তার আগে দেখো এই আমাদের যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের প্যারাসাইটোলজির পার্ট। প্যারাসাইটোলজির পার্ট, প্যারাসাইটোলজি বলতে কি, যেখানে আমাদের প্যারাসাইট অর্থাৎ পরজীবীদের নিয়ে আমাদের ডিসকাশন করায়। মানে কি, এখানে এই প্যারাসাইটোলজির ভিতরে দেখো প্লেয়ার্স কারা, এই প্যারাসাইটোলজির ভিতরে দেখো মেইন প্লেয়ার্স হচ্ছে দেখো প্যারাসাইট এন্ড হোস্ট। প্যারাসাইট এবং হোস্ট এদের ভিতরে যে রিলেশনস আমরা দেখতে পাই, সেই রিলেশনসকে আমরা কি বলে থাকি না, হোস্ট প্যারাসাইটিক ইন্টারঅ্যাকশনস রিলেশনশিপ কিন্তু আমরা বলে থাকি। আর এই রিলেশনে নিয়ে যে স্টাডি আমরা করে থাকি তাকে আমরা কিন্তু প্যারাসাইটোলজি বলে থাকি। আর প্যারাসাইটোলজির ফার্স্ট আমরা আজকে ইন্ট্রোডাক্টরি পার্ট এন্ড লাইফ সাইকেল এন্ড প্যাথোজেনেসিটি অফ ইন্টারমিডিয়েট হিস্টোলাইটিকা পড়ব। ফার্স্ট দেখো আমাদের এই ইউনিট 1 এর ভিতরে কিছু কিছু প্লেয়ার্স যে যারা প্যারাসাইটোলজির ভিতরে কিন্তু গেম প্লে করে চলেছে তাদেরকে আমরা পড়বো। সেই প্লেয়ার্স গুলো কারা, সেই প্লেয়ার্স গুলোর ভিতরে দেখো ফার্স্ট আমরা যে প্লেয়ার্সটা পড়বো তার নাম হচ্ছে প্যাথোজেন। সেকেন্ড আমরা কাকে পড়বো, সেকেন্ড প্লেয়ার্সটির নাম দেখো, সেকেন্ড প্লেয়ার্সটির নাম হচ্ছে হোস্ট। দেন থার্ড প্লেয়ারটির নাম হচ্ছে দেখো প্যারাসাইট, এন্ড ফোর্থ প্লেয়ারটির নাম হচ্ছে দেখো ভেক্টর। এই চারটে প্লেয়ার এখানে কিন্তু তারা কিন্তু খেলা কিন্তু করে, আর তাদের সেই গেমিং প্রসেসে কিন্তু নিয়ে তৈরি হয়েছে প্যারাসাইটোলজি। তো চলো ফার্স্ট আমাদের ফার্স্ট প্লেয়ারকে আমরা ইন্ট্রোডিউস হই। কোন সেই প্লেয়ার এই প্যারাসাইটোলজির ফার্স্ট, তারা দেখো ফার্স্ট দেখো ইন জুওলজি প্যাথোজেন ইন এ বায়োলজিক্যাল এজেন্ট। প্যাথোজেনকে আমাদের বলা হচ্ছে একে বায়োলজিক্যাল এজেন্ট কিন্তু বলা হয়। ঠিক আছে, এবং এ কিন্তু হচ্ছে একটি বায়োটিক ফ্যাক্টর কিন্তু বলা হয়, একে আমরা বায়োটিক ফ্যাক্টর কিন্তু বলা হয়, কারণ এর ভিতরে লিভিং মেটেরিয়ালস আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, ইকোলজিক্যাল একটি টার্মস, যাকে আমরা বলে থাকি বায়োটিক ফ্যাক্টর কিন্তু আমরা বলে থাকি। এইবারে এই প্যাথোজেন কারা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানগি এন্ড প্রোটোজোয়াস দ্যাট কজেস ডিজিজ ইন অ্যান অ্যানিমালস হোস্ট। এরা কি করে থাকে, অ্যানিমাল হোস্টের ভিতরে কিন্তু তারা কিন্তু ডিজিজ কিন্তু ক্রিয়েট কিন্তু করে থাকে। দিস ইনফেকটিয়াস অর্গানিজমস ক্যান ইনফেক্ট এ রেঞ্জ অফ অ্যানিমালস। এটা কিন্তু একটা রেঞ্জ পর্যন্ত কিন্তু তারা কি করে থাকে, ইনফেকশন কিন্তু করে থাকে, ইনক্লুডিং হিউম্যানস, এন্ড কজেস সিমটমস বাই ড্যামেজিং সেলস। এবং তারা কি করে থাকে, সিমটম কিন্তু শো করে থাকে। কখন না, তাদের যে অর্গানিজমের বা হোস্টের শরীরে তারা এফেক্ট করছে, সেই হোস্টের সেল যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু তারা কি করে থাকে, সিমটমস কিন্তু শো কিন্তু করে। ডিসরাপ্টিং বডি ফাংশনস, হ্যাঁ তারা কি করে থাকে, বডি ফাংশনটাকেও কিন্তু নষ্ট কিন্তু করে দেয়, এন্ড ট্রিগারিং ইমিউন রেসপন্স। এবং তারা কি করে থাকে, আমাদের শরীরে ইমিউন রেসপন্স বলতে কি না, আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনে কিন্তু সাহায্য করে থাকে। তোমরা যখন দেখবে ইমিউনোলজির পার্ট পড়বে তখন অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন রিলেশনশিপ তখন তোমরা বুঝতে পারবে যে প্যাথোজেন তাহলে কি, প্যাথোজেন হচ্ছে যারা হোস্টের শরীরে গিয়ে তারা কি করে থাকে, হোস্টের সেলকে ড্যামেজ করে দেয়, হোস্ট টিস্যুকে ড্যামেজ করে দেয়, হোস্ট বায়োলজিক্যাল ফাংশনকে ডিসরাপ্ট করে দেয়, এবং কি করে থাকে, হোস্টের শরীরে ইমিউনো রেসপন্স কিন্তু ক্রিয়েট করে থাকে। তাদেরকে আমরা কি বলবো, প্যাথোজেন কিন্তু বলবো। প্যাথোজেনের এক্সাম্পল হিসেবে দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানগি, প্রোটোজোয়াস এন্ড ওয়ার্মস। এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে বায়োলজিক্যাল প্যাথোজেন। দেখো ভাইরাসরা ইন জেনারেলি তাদেরকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, এবং ভাইরাসের কিন্তু তাদের কিন্তু দুটো কিন্তু ফর্ম কিন্তু থাকে। একটা হচ্ছে যারা যখন এরা ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে তখন এরা কি থাকে, নন লিভিং পার্ট কিন্তু শো করে থাকে, কিংবা যখন এরা হোস্টের শরীরে কিন্তু এন্টার করে তখন কিন্তু এরা কিন্তু লিভিং পার্ট কিন্তু শো করতে শুরু করে। সেই কারণে ভাইরাসকে কিন্তু বলা হয় দ্য
দ্য ইন্টারমিডিয়েট অ্যাসপেক্ট অফ লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজম, মানে কি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে কিন্তু বস্তু বলা হয়। কারণ এরা যখন পরিবেশে থাকে তখন কিন্তু হচ্ছে এরা কিন্তু জড়ের মতন আকার ধারণ করে, অর্থাৎ নন লিভিং পার্ট শো করে থাকে। এরা যখন হোস্টের শরীরে প্রবেশ করে তখন হোস্টের শরীরে কিন্তু লিভিং পার্ট অর্থাৎ জীবজ কিন্তু স্ট্রাকচার কিন্তু তৈরি করে। ব্যাকটেরিয়াদের কি দেখে থাকি, ব্যাকটেরিয়া তারা কিন্তু হচ্ছে সিঙ্গেল সেল অর্গানিজম হয় এবং তারা হোস্টের শরীরের ভিতরে ঢুকে গিয়ে হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে থাকে। ফাঙ্গি কারা না, আমরা ফাঙ্গিরা দেখো, ফাঙ্গি এবং প্লান্টস এর ভিতরে কিন্তু রিলেশনস কিন্তু প্রায় সমান, কিন্তু ফাঙ্গিরা হয় কি, ফাঙ্গিরা হেটোট্রপ এন্ড এরা কিন্তু পিগমেন্টলেস। এরা কি করে থাকে, হেটোট্রপ কেন, কারণ এরা অন্য একটা হোস্টের শরীরে গিয়ে বাসা বাঁধে এবং হোস্টের শরীর থেকে তারা কিন্তু নিউট্রিশনস নেয় এবং হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দেয়। এন্ড লাস্ট হচ্ছে ওয়ার্মস, মাল্টিসেলুলার অর্গানিজমস। ওয়ার্মস হচ্ছে কি, মাল্টিসেলুলার অর্গানিজমস। এরা কিন্তু কি করে দেয়, কোন একটা হোস্টের শরীরে যায়, হোস্টের টিস্যুকে কি করে থাকে, ডিসরাপ্ট করে দেয়, হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেয়। হ্যাঁ, হোস্টের বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তারা কিন্তু ক্রিয়েট করে থাকে। এইসব এদেরকে কিন্তু আমরা প্যাথোজেন কিন্তু বলবো। তাহলে আমরা ফার্স্ট প্লেয়ার হিসেবে ইমিউনোলজির প্যারাসাইটোলজির ফার্স্ট প্লেয়ার হিসেবে প্যাথোজেন আমরা পড়ে ফেললাম। এবং দেখো হাউ প্যাথোজেন্স কজ ডিজিজ, প্যাথোজেন্সরা কিভাবে হোস্টের শরীরে ডিজিজ ক্রিয়েট করে থাকে। দেখো ফার্স্ট এটা কি করে থাকে, ইনফেকশনস করে থাকে। মনে করো হোস্টের শরীরের ভিতরে জাস্ট ফার্স্ট এরা গেল, হোস্টের শরীরে গিয়ে ফার্স্ট এটা কি করছে, ইনফেকশনস ক্রিয়েট কিন্তু করছে। ইনফেকশনস করার পরে দেন এরা কি করে থাকে, এদের যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা থাকে সেই জেনেটিক ম্যাটেরিয়ালসকে এরা কি করে থাকে, রেপ্লিকেশনস কিন্তু করে। রেপ্লিকেশন করে কি করে, রেপ্লিকেশন করে কিন্তু এরা কিন্তু সংখ্যায় কিন্তু বাড়ায়, নিজেদেরকে সংখ্যায় কিন্তু মাল্টিপ্লিকেশনস বা সংখ্যায় কিন্তু বাড়ায়। এন্ড দেন ইমিউন ইভেশনস, দেন এরা কি করে থাকে, হোস্টের শরীরের ভিতরে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনস করে থাকে এবং সেই অ্যান্টিবডির সাথে কিন্তু এরা কিন্তু একটা ইন্টারাকশনস কিন্তু করে থাকে। এন্ড দেন কি করে থাকে, হোস্টকে কিন্তু ডিসরাপশনস কিন্তু করে থাকে, মানে কি হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দেয়। এইভাবেই কিন্তু প্যাথোজেনরা কিন্তু কি করে থাকে, ডিজিজ ক্রিয়েট কিন্তু করে থাকে। তাহলে আমরা ফার্স্ট প্লেয়ার ডিটেলসে পড়ে নিলাম এবং তাদের এক্সাম্পল গুলো কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে, সেকেন্ড আসা যাক, আমাদের সেকেন্ড প্লেয়ারটির নাম আছে হোস্ট। হোস্ট কারা, মানে যাদের শরীরে প্যাথোজেনরা গিয়ে বাসা বাঁধে এবং হোস্টরা কি করে থাকে, সেই প্যাথোজেনদেরকে কি করে থাকে, হ্যাবিট্যাট কিন্তু ক্রিয়েট করে দেয়, মানে কি তাদের বাসস্থান কিন্তু ক্রিয়েট কিন্তু করে দেয়। এবং সেই প্যাথোজেনদের কি করে থাকে, কি দেয় হোস্টরা, প্যাথোজেনদের কিন্তু দেখো থাকার জায়গা দিচ্ছে এবং তাদেরকে কিন্তু খেতেও দিচ্ছে, কিন্তু প্যাথোজেনরা কি করে থাকে, এই হোস্টদের কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দেয়। ঠিক আছে, সেখানে এদেরকে আমরা কিন্তু হোস্ট কিন্তু বলে থাকি। হোস্ট কিন্তু একটা প্যাথোজেনের সাথে কিন্তু একটা রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট করতে পারে, কিন্তু প্যাথোজেনরা কিন্তু কি হয়, সেই তারা কিন্তু বাসস্থান পাচ্ছে, খাদ্য পাচ্ছে, কিন্তু সেই হোস্টকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দেয়। দেখো, ইন অ্যান অর্গানিজমস দ্যাট হারবোর্স অ্যানাদার স্মলার অর্গানিজমস, মানে কি এরা অন্য একটা ছোট্ট অর্গানিজমদেরকে কি করে দেয়, তাদের কিন্তু থাকার কিন্তু জায়গা কিন্তু করে দেয়। ঠিক আছে, এবং তাদের সাথে কি করে থাকে, এক ধরনের রিলেশন ক্রিয়েট কিন্তু করে। সেই রিলেশনটার নাম কি দিয়েছে এখানে দেখো, সিম্বায়ান্ট রিলেশনশিপ। হ্যাঁ, ফর নারিশমেন্ট অ্যান্ড শেল্টার, তাদেরকে কি করছে, কিসের জন্য তাদেরকে সিম্বায়োটিক রিলেশন দিচ্ছে, নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি তাদের দিচ্ছে এবং তাদেরকে কি দিচ্ছে, শেল্টার দিচ্ছে, থাকার জায়গা কিন্তু দিচ্ছে ইন এ সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে। ঠিক আছে, হোস্ট আর ডিফাইন্ড বাই দ্য সিম্বায়োটিক রিলেশনশিপস দে আর ইন which can be parasite, mutualistic or commensalistic। হ্যাঁ, তারা কি করছে, প্যারাসাইটদের সাথে কি করছে, মিউচুয়ালিস্টিক করছে, সিম্বায়োটিক অ্যান্ড কমেন্সালিস্টিক, এইসব রিলেশনশিপ কিন্তু তারা কিন্তু শো করছে। মোর স্পিসিস টাইপস অফ দ্য হোস্ট এক্সিস্ট বেসড অন দেয়ার প্যারাসাইটিক লাইফ সাইকেলস সাচ অ্যাজ ডেফিনেটিভ হোস্ট। অধিকাংশ আমরা কি দেখতে পাই, অধিকাংশ স্পিসিস তারা কিন্তু হোস্টের শরীরে কিন্তু কি করে, তাদের কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন। হ্যাঁ, মানে কি হোস্টের শরীরে যখন এরা পুরো জুভেনাইল থেকে যখন অ্যাডাল্ট হচ্ছে এবং অ্যাডাল্ট হওয়ার পর তারা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে নিজেদেরকে যখন সংখ্যায় বাড়াচ্ছে, তখন তাকে আমরা কিন্তু ডেফিনেটিভ হোস্ট বা প্রাইমারি হোস্ট কিন্তু বলবো। দেখো হোস্টের আমরা ক্লাসিফিকেশন করলে আমরা বুঝতে পারবো। দেখো হোস্টদেরকে কিন্তু আমরা দেখো আমরা এই যে বিভিন্ন ধরনের ভাবে কিন্তু ভাগ করা হয়। দেখো ফার্স্ট ডেফিনেটিভ হোস্ট, দেন ইন্টারমিডিয়েট হোস্ট, থার্ড হচ্ছে রিজার্ভার হোস্ট, ফোর্থ হচ্ছে দেখো প্যারেন্টিক হোস্ট, এন্ড ফিফথ হচ্ছে ইনসিডেন্টাল হোস্ট কিন্তু বলা আছে। এখানে যে মেইন দুটো ডেফিনেশন তোমাদের জানতে হবে, একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট বা প্রাইমারি হোস্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এই দুটোর কিন্তু পার্থক্য দেবে এবং এদের কিন্তু ডেফিনেশন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু এক্সাম হলে কিন্তু দেবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেফিনেটিভ হোস্ট এন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে,
দেখো ডেফিনেটিভ হোস্ট কি বললাম, যাদের শরীরে কমপ্লিট লাইফ সাইকেল দেখাবে এবং যাদের ভিতরে কি হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে নিজেদেরকে সংখ্যায় বাড়াবে, সেই হোস্টদেরকে কি বলবো, সেই হোস্টদের কিন্তু আমরা ডেফিনেটিভ হোস্ট বা প্রাইমারি হোস্ট কিন্তু আমরা বলবো। দেখো ডেফিনেশন কি দিছে, this is the host where the parasitic reaches in adult sexually mature stage, মানে কি সেখানে তারা রিপ্রোডাকশন করে কি করছে সেক্সুয়ালি ম্যাচিওর কিন্তু হচ্ছে, আর রিপ্রোডাকশন সেক্সুয়ালি তারা কিন্তু সেখানে আবার রিপ্রোডাকশনও কিন্তু করছে। ফর এক্সাম্পল হিউম্যান আর ডেফিনেটিভ হোস্ট ফর দ্য অ্যাডাল্ট ইট ওয়ার্কস। হ্যাঁ হিউম্যান কি করছে, হিউম্যান কিন্তু একটি ডেফিনেটিভ হোস্টের কিন্তু এক্সাম্পল, যার ভিতরে কিন্তু কি দেখতে পাই না, যার ভিতরে কিন্তু আমরা প্যারাসাইটদের কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেখানে কিন্তু তারা কিন্তু ম্যাচিওর স্টেজ কিন্তু শো কিন্তু করে। দেন সেকেন্ডটার নাম হচ্ছে, দেখো সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্টের শরীরে কি হয় হাফ লাইফ সাইকেল সেখানে কিন্তু কমপ্লিট কিন্তু করে এবং যাদের ছাড়া কিন্তু এই প্যারাসাইটটা কিন্তু চলতে কিন্তু পারবে না, সেই কারণে এদেরকে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট হোস্ট কিন্তু আমরা বলবো। দিস হোস্ট হারবোর দ্য সেক্সুয়াল ইমম্যাচিউর অর লার্ভাল স্টেজ অফ দ্য প্যারাসাইট। এখানে কি হয় সেক্সুয়াল ইমম্যাচিউর স্টেজ কিন্তু দেখতে পাচ্ছি এবং লার্ভাল স্টেজ, মানে কি এই ইন্টারমিডিয়েট হোস্ট ছাড়া কিন্তু এই প্যারাসাইটটা কিন্তু পৃথিবীতে কিন্তু এক্সিস্ট কিন্তু করবে না। ইটস নেসেসারি ফর দ্য parasite's development and often act as a means to transfer the parasite to its definitive host। দেখো এর কিন্তু নেসেসারি থাকা দরকার, কারণ এ যদি না থাকে কখনোই এই প্যারাসাইটটা কখনোই ডেফিনেটিভ হোস্টের শৈলে কিন্তু ট্রান্সফার কিন্তু হবে না, সেই কারণে প্যারাসাইটদেরকে পৃথিবীতে এক্সিস্ট করতে গেলে কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্ট কিন্তু থাকা কিন্তু অতি আবশ্যক, অর্থাৎ অব্লিগেটরি হোস্ট কিন্তু এদের কিন্তু বলা হয়। ঠিক আছে, থার্ড যে হোস্টটার নাম দেখো রিজার্ভার হোস্ট, মানে কি যার বিষয়ে তারা কিন্তু রিজার্ভ কিন্তু থাকছে। দেখো দিস হোস্ট ক্যারিজ দ্য ইনফেক্টিভ স্টেজ ফর প্যারাসাইট বাট দ্য প্যারাসাইট ডাজ নট আন্ডারগো ডেভেলপমেন্ট অর কজেস ডিজিজ ইন দিস হোস্ট, মানে কি এই হোস্টের ভিতরে কিন্তু এরা কিন্তু রোগ কিন্তু ক্রিয়েট কিন্তু করে না, বাট এদের শরীরে কিন্তু তারা কি করে ইনফেক্টিভ স্টেজটা কিন্তু সেখানে কিন্তু ডেভেলপ কিন্তু করে থাকে। তারপরে দেখো প্যারেন্টিভ হোস্ট বা স্টোরেজ হোস্ট কিন্তু বলা আছে। দেখো দিস ইজ এ স্পেশাল টাইপস অফ ইন্টারমিডিয়েট হোস্ট দ্যাট harbors the parasitic without any development occurs, মানে কি এই প্যারাসাইটিক হোস্ট এই প্যারেন্টিক হোস্টের ভিতরে কি দেখতে পাচ্ছি এদের কিন্তু এখানে কিন্তু কোনো প্যারাসাইটিজমস কিন্তু এখানে শো করছে না, বা এখানে কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেভেলপমেন্টও কিন্তু তেমন দেখতে পাচ্ছি। and it can be a way to transfer the parasite to the definitive host later। এখান থেকে দেখো এই যে দেখো প্যারাসাইটিক হোস্ট থেকে কিন্তু আবার পুনরায় কি হয় যে প্যারাসাইটটা কিন্তু আবার ডেফিনেটিভ হোস্টে কিন্তু ট্রান্সফার হয়। তাকে ইন্টারমিডিয়েট হোস্ট থেকেও কিন্তু ডেফিনেটিভ হোস্টে ট্রান্সফার হয়, রিজার্ভার হোস্ট থেকেও কিন্তু ডেফিনেটিভ হোস্টের শৈলে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। এন্ড লাস্ট হচ্ছে দেখো ইনসিডেন্টাল হোস্ট বা অ্যাক্সিডেন্টাল হোস্ট যাকে বলা হচ্ছে। দিস হোস্ট হারবোর দ্য প্যারাসাইট বাট is not a typical part of their parasitic life cycles, may or may not support full development। মানে কি দেখা যাচ্ছে ইভেন্চুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে কোন একটা হোস্টের দরকার পড়ছে, হ্যাঁ ইভেন্চুয়ালি যখন কোন একটা হোস্টের দরকার পড়বে তখন তাকে আমরা বলো ইনসিডেন্টাল বা বাট এই হোস্টের শরীরে কিন্তু তারা কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন কিন্তু এখানে কিন্তু দেখতে পায় না। ঠিক আছে, মানে ইনসিডেন্টাল কেস যদি হয় তখন যখন কোন একটা এক্সট্রা হোস্টের প্রয়োজন পড়ছে তখন সেই হোস্টকে কি বলা আছে ইনসিডেন্টাল হোস্ট কিন্তু বলা আছে। ঠিক আছে, তাহলে হোস্ট আমাদের সেকেন্ড প্লেয়ার কিন্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা কিন্তু করলাম। এইবারে দেখো আমাদের কিছু পার্থক্য করতে হবে। দেখো ফার্স্ট এই কোশ্চেনটা কিন্তু এখানে 100% গ্যারান্টি, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেফিনেটিভ হোস্ট এন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। দেখবে 2022 সালের দিকে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন। ঠিক আছে, এটা তো তোমাদের পিপিটি ফরম্যাটের নোটস, তোমাদের যখন দেখা যাবে আমি পিডিএফ ফরম্যাটে যখন আমরা নোটস দেবো তখনও কিন্তু তোমাদের এই সবগুলো পেয়ে যাবে, কিন্তু তোমাদের কিন্তু এই পিপিটি নোটস গুলো কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে। দেখো ডেফিনেটিভ হোস্ট মানে কি যার শরীরে তারা ডেভেলপমেন্ট হচ্ছে বা যাদের শরীরে কি দেখতে পাচ্ছি সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলছি ডেফিনেটিভ হোস্ট কিন্তু বলা আছে। আর ইন্টারমিডিয়েট হোস্টের ভিতরে কি দেখতে পাচ্ছি না সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাচ্ছি না বাট ম্যাচুরেশন কিন্তু হচ্ছে, হ্যাঁ তখন এই হোস্টকে কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট কিন্তু বলা হচ্ছে। It's also called the primary host and it's also called the secondary host কিন্তু বলা হচ্ছে। Sexual reproduction of the parasitics occurs here। এখানে কিন্তু sexual reproduction দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু asexual reproduction, এখানে কিন্তু কোনো sexual reproduction কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না। তারপর দেখো এখানে formations of the zygotic, এখানে কিন্তু জাইগোট যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে সেখানে এখানে কি হবে জাইগোট আমরা দেখতে পাবো।
আর এখানে কিন্তু কি দেখতে পাবো, সেক্সুয়াল ডিফারেন্সিয়েশনস অফ দ্য প্যারাসাইটিক্স অকার্স হিয়ার। এখানে দেখো এই সেক্সুয়ালি কিন্তু এদের কিন্তু ডিফারেন্ট কিন্তু করে দিচ্ছে। এক্সাম্পল দেখো, definitive host of the plasmodiums in female anopheles। দেখো ফিমেল অ্যানোফ্লিক্স আমরা বলো তোমাদের কি সমস্যা আছে, একটু ওই চ্যাটে লিখে পাঠাও, ওখানে তোমাদের ওই যে যে চ্যাটের যে অপশন আছে সেখানে একটু লিখে পাঠাও, বা ভয়েসও করতে পারো। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ইয়ে করো, ওই আহ, একটু তোমাদের ওই যে কোয়ালিটি আছে, ভিডিও কোয়ালিটিটা একটু বাড়াও। ভিডিও কোয়ালিটি বাড়ালে দেখবা ক্লিয়ার কিন্তু চলে আসবে। ভিডিও কোয়ালিটিটা একটু এক্সটেন্ড করো, এক্সটেন্ড করে দেখো। হয়েছে কি, তোমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছ? ভিডিও কোয়ালিটি বাড়াও। ওকে, চলো। তাহলে এই পার্থক্যটা তাহলে তোমরা ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? এবারে দেখো আমার ব্যাক সাইডে এদের ডেফিনিশনস এবং কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, হ্যাঁ এগুলো একটু পড়বে। দেখো ইন্টারমিডিয়েট হোস্টের একটা এক্সাম্পল দিয়ে দেয়। ইন্টারমিডিয়েট হোস্টের এক্সাম্পল আছে প্লাজমোডিয়াম ইন হিউম্যানস। দেখো ম্যালেরিয়া রোগে, দেখো এইটা কিন্তু গ্রেট এক্সাম্পল। ম্যালেরিয়া রোগে যে রোগটা হয়, সেই ম্যালেরিয়া রোগে যে মসকিউটো আমরা দেখতে পাই, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, সেটি কিন্তু হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। আর হিউম্যান মানে আমরা যারা ম্যালেরিয়া আক্রান্ত হয়, যারা মানুষ, আমরা কিন্তু হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। কারণ কি, আমাদের শরীরে এর পরের দিন আমরা যখন নেক্সট ক্লাস আমরা দেখতে পাবো প্লাজমোডিয়াম লাইফ সাইকেল আমরা যখন পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে সেখানে আমরা দেখতে পাবো যে হিউম্যানের শরীরে কিন্তু প্লাজমোডিয়ামরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করে না। সেই কারণে হিউম্যানরা কিন্তু হচ্ছে কি সেকেন্ডারি হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট কিন্তু বলা। বাট মসকিউটোদের শরীরে কিন্তু কি হয়, মসকিউটোদের শরীরে কিন্তু আমরা কি দেখতে পাই না, ওদের ভিতরে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার কারণে ওদের ভিতরে কিন্তু কি হয়, একটা স্পোরোজয়িক কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে মসকিউটোদের কিন্তু আমরা ডেফিনেটিভ হোস্ট কিন্তু আমরা বলে থাকি, কারণ কি ওর শরীরে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা জাইগোটিক কন্ডিশন আমরা দেখতে পাই, ঠিক আছে? এবারে দেখো সেকেন্ড যে পার্থক্যটা আমাদের পড়তে হবে, হ্যাঁ, হোস্ট ভার্সেস প্যারাসাইট। হ্যাঁ, হোস্ট এবং প্যারাসাইটের পার্থক্যটা ভালো করে পড়বে, এটাও কিন্তু 2 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে? এবং থার্ড এখানে দিয়েছে, দেখো ডিফারেন্স বিটুইন প্যাথোজেন এন্ড প্যারাসাইট। প্যাথোজেন এবং প্যারাসাইটের ভিতরে পার্থক্যটা কি? হ্যাঁ, প্যাথোজেন এবং প্যারাসাইটের ভিতরে পার্থক্য কি? দেখো এখানে দিয়েছে, দেখো এ প্যারাসাইট ইজ অ্যান অর্গানিজম দ্যাট লিভ ইন অর অন অ্যানাদার অর্গানিজমস দ্যাট হোস্ট এক্সপেন্স। হ্যাঁ, প্যারাসাইটটা কি করছে, দেখো কোন একটা অর্গানিজমের উপরে, তারা কিন্তু লিভিং অর্গানিজমের উপরে কিন্তু বাসা কিন্তু বাঁধে। And parasite pathogens কি বলছে, দেখো pathogens is an agent that causes diseases to its host। প্যাথোজেনটা কি করছে, প্যাথোজেনটা এরা কিন্তু হোস্টের শরীরে বাসা বাঁধছে এবং হোস্টকে কিন্তু কি করছে, ক্ষতিগ্রস্ত করছে, এবং হোস্টের শরীরে কিন্তু রোগ কিন্তু সৃষ্টি করছে। এইবার দেখো প্যাথোজেনের এখানে কি দিচ্ছে, দেখো সরি প্যারাসাইটের কি দিচ্ছে, ইনক্লুড প্রোটোজোয়ান্স এন্ড হেলমিনথিস। হ্যাঁ, প্রোটোজোয়ান্সরা কি করছে, প্রোটোজোয়ান্সরা কোন একটা হোস্টের শরীরে যাচ্ছে, হোস্টের শরীরে কিন্তু তারা হোস্টের শরীরে বাইরে এক্সটার্নাল সারফেসে তারা বাসা বাঁধছে এবং সেখান থেকে তারা পুষ্টি রস নিচ্ছে, তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করছে না। বাট প্যাথোজেনরা এবার হোস্টের শরীরের ভিতরে ঢুকছে এবং হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করছে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে দেখো এখানে প্রোটোজোয়ান্স এন্ড হেলমিনথিস, আর এখানে দেখো ব্যাকটেরিয়া, ফানগি, ভাইরাস, প্রিয়ন্স এন্ড প্রোটিস্ট এন্ড প্যারাসাইটস, এগুলো আমরা অলরেডি এক্সাম্পল আগে পড়েছি। এখানে দেখো আরো এক্সাম্পল এখানে দিয়েছে, মোস্ট আর প্রোকারিওটিক্স অর্গানিজম এক্সেপ্ট
প্যারাসাইট অ্যান্ড ফাঙ্গি। আর এখানে কিন্তু মোস্ট অফ দি আর ইউক্যারিওটিক অর্গানিজমস। ঠিক আছে, এদের পার্থক্যটা একটু পড়ে রাখবেন এবং হোস্ট ভার্সেস প্যারাসাইটের পার্থক্যটা এটা একটু তোমরা বাড়িতে পড়ে নেবে। ঠিক আছে, এবারে আমরা থার্ড প্লেয়ারটা পড়বো যার নাম হচ্ছে প্যারাসাইট। আমরা ইতিমধ্যে পড়ে ফেললাম প্যাথোজেন, হোস্ট। এবার আমরা পড়বো প্যারাসাইটের পার্থক্য। হ্যাঁ, প্যারাসাইট মানে কি? যারা হচ্ছে পরজীবী, মানে কি এরা অন্যের উপরে কিন্তু বাসা বাঁধে। এবং প্যারাসাইটটা কি হয়? প্যারাসাইটটা কিন্তু হেটেরোট্রপিক কিন্তু হয়। তার মানে কি এরা রিপ্রোডাকশন হোক বা ফুড বা নিউট্রিটিভ সোর্সের জন্য এরা কিন্তু অন্যের উপরে কিন্তু নির্ভর কিন্তু করে। দেখো, is an organism that live in or on the host organisms, benefiting at the host spends by the obtaining nutritions। মানে কি এরা হোস্টের শরীরে বাসা বাঁধে এবং হোস্টের শরীর থেকে তারা কি নিচ্ছে? নিউট্রিশনস কিন্তু নিচ্ছে। টাইপস অফ প্যারাসাইট ইনক্লুডিং, দেখো বিভিন্ন ধরনের প্যারাসাইটের এখানে ইনক্লুড কিন্তু দেওয়া আছে। যেরকম দেখো, একটা আছে এক্টোপ্যারাসাইট, দেন এন্ডোপ্যারাসাইট, থার্ড হচ্ছে দেখো মেসোপ্যারাসাইট, এবং আরেকটা প্যারাসাইট আছে যেটা যাকে আমরা বলে থাকি পেরিফেরি প্যারাসাইট, পেরিফেরাল প্যারাসাইট। এবার আসা যাক এক্টোপ্যারাসাইট। দেখো এক্টোপ্যারাসাইট আমাদের শরীরের বাইরে, যেসব পরজীবীরা শরীরের বাইরে অবস্থান করছে তাদেরকে কিন্তু এক্টোপ্যারাসাইট। এক্সাম্পল হিসেবে দেখো লাউস, আমাদের দেখো চুলের ভিতর কি দেখতে পাই? উকুন কিন্তু আমরা দেখতে পাই। সেই উকুন কিন্তু হচ্ছে এক্টোপ্যারাসাইটের এক্সাম্পল। এন্ডোপ্যারাসাইটের যদি এক্সাম্পল যদি আমরা বলে থাকি, দেখো এন্ডোপ্যারাসাইটের এক্সাম্পল বিভিন্ন ধরনের রাউন্ড ওয়ার্মস, দেখো গোল ক্রিমি, হ্যাঁ, এবং এছাড়াও দেখতে পাই বিভিন্ন ধরনের প্রোটোজন্স, ইন্টারভিমা হিস্টোলাইটিকা। হ্যাঁ, এরা আমাদের শরীরে কিন্তু বাসা কিন্তু বাঁধে। অ্যান্ড পেরিফেরাল প্যারাসাইট মানে কি? যারা আমাদের শরীরের সারফেসের বা এরিয়াকে ঘিরে যারা বাসা বাঁধে তাকে আমরা বলা হয় পেরিফেরাল প্যারাসাইট। যেরকম দেখো আমাদের রিংওয়ার্ম, রিংওয়ার্মের যে পরজীবী, সেই পরজীবী কিন্তু আমাদের শরীরে দেখো স্কিনের উপরে কিন্তু বাসা কিন্তু বাঁধছে। ঠিক আছে, দেখো এদের প্রতিটা ডেফিনিশন আমাদের পড়তে হবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে। দ্য ডিফারেন্স বিটুইন একটো অ্যান্ড এন্ডোপ্যারাসাইট, একটো এবং এন্ডোপ্যারাসাইটের পার্থক্য কিন্তু দেবে। তার মানে কি? দেখো এক্টোপ্যারাসাইটের ডেফিনিশনস কি দিয়েছে? অর্গানিজম দ্যাট লিভ অন দ্য এক্সটার্নাল সারফেস ইন দেয়ার হোস্ট অফ দেয়ার হোস্ট, মানে হোস্টের শরীরের বাইরে যারা বসবাস করছে যেসব প্যারাসাইটটা তাদেরকে কিন্তু কি বলা আছে? এক্টোপ্যারাসাইট কিন্তু বলা আছে। এক্সাম্পল হিসেবে দেখো ফ্লাইস, লাইস, ট্রিক্স, হ্যাঁ, এইসবগুলো কিন্তু এক্সটার্নাল প্যারাসাইট বা এক্টোপ্যারাসাইট কিন্তু বলা হয়। এন্ডোপ্যারাসাইট মানে কি? যারা লিভ, মানে কি লিভিং ইনসাইড দ্য হোস্ট বডি, হোস্ট বডির শরীরের ভিতরে যারা বসবাস করছে তাদেরকে এন্ডোপ্যারাসাইট কিন্তু বলা হয়। যেরকম এক্সাম্পল হিসেবে দেখো টেপওয়ার্ম, হুকওয়ার্মস এন্ড জিয়ার্ডিয়া। হ্যাঁ, এইসব সবগুলোই তোমাদের সিলেবাসে আছে। এই থার্ড সেমিস্টারে তোমাদের এদের সবার লাইফ সাইকেল পড়তে হবে, এরা কিভাবে ডিজিজ ক্রিয়েট করছে, প্যাথোজেনিসিটি কিভাবে শো করছে, সব কিন্তু পড়তে হবে। এবার দেখো থার্ড হচ্ছে মেসোপ্যারাসাইট। হোয়াট ইজ মেসোপ্যারাসাইট? মেসোপ্যারাসাইট বলতে কি বোঝো? Parasites that enter the host through a body openings and embedded themselves partially inside। মানে কি যেসব প্যারাসাইটরা হোস্টের শরীরে যেখানে ওপেন বা ওপেন স্পেস থাকে সেখান দিয়ে তারা কিন্তু ঢোকে এবং হোস্টের শরীরে তারা কিন্তু এমবেডেড অবস্থায় কিন্তু থাকে। যেরকম এক্সাম্পল হবে সাম কোপিপোর্স দ্যাটস লগেড ইন ফিশ ক্যাভিটিস। অনেক অনেক কোপিপোর্স আছে। হ্যাঁ, কোপিপোর্স এক ধরনের প্যারাসাইট যারা কি করছে? ফিশদের স্কেলে কিন্তু বাসা কিন্তু বাঁধছে। মানে কি ফিশদের যে স্কেল, স্কেল যেহেতু ওপেন স্পেসে থাকছে সেই স্কেল বা আঁশের ভিতরে কিন্তু তারা কিন্তু বাসা বাঁধছে। ঠিক আছে, এইবার আসা যাক আমাদের এদের কিছু পার্থক্য পড়তে হবে। দেখো দেখো প্যারাসাইটদের দেখো আবার ক্লাসিফাই করা আছে ডিপেন্ডিং অন দ্য হোস্ট। কিছু কিছু প্যারাসাইট হোস্টের শরীরে বিভিন্ন রকম ভাবে বসবাস করার কারণে তাদেরকে কিন্তু সেই প্যারাসাইটদের কিন্তু আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। অব্লিগেট মিন্স কি? যেসব প্যারাসাইটদের কিন্তু হোস্ট কিন্তু অবশ্যই থাকা দরকার, হোস্ট ছাড়া কিন্তু তারা পৃথিবীতে কিন্তু এক্সিস্ট করবে না, সেই রকম প্যারাসাইটকে কিন্তু আমরা কি বলবো? অব্লিগেট প্যারাসাইট কিন্তু আমরা বলবো। যেরকম দেখো অর্গানিজম দ্যাট এন্টার ডিপেন্ডিং অন দ্য হোস্ট, মানে কি তাদের হোল লাইফ সাইকেল কিন্তু কার উপরে নির্ভর করছে? হোস্টের শরীরের উপরে কিন্তু নির্ভর কিন্তু করছে। এন্ড ক্যান নট সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু পৃথিবী কিন্তু এক্সিস্ট কিন্তু করবে না, তাদের কিন্তু অব্লিগেট প্যারাসাইট কিন্তু বলা আছে। আর ফ্যাকাল্টেটিভ মানে ইচ্ছা অনুসারে হোস্টের শরীরে হোস্ট যদি দরকার পড়ে তো তারা ইউজ করে, আর যদি না দরকার পড়ে তারা কিন্তু ইউজ করে না। নর্মালি তারা এনভায়রনমেন্টে ফ্রিলি কিন্তু এক্সিস্ট কিন্তু করছে। সেই কারণে দেখো এদের কিন্তু ফ্যাকাল্টেটিভ বা ইচ্ছামূলক প্যারাসাইট পরজীবী কিন্তু বলা হয়। Organisms that are capable of living independently but can also lead to parasite lives when a suitable host is
অ্যাভেলেবেল, মানে কি এদের যখন সুইটেবল হোস্ট যখন অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু এরা ওই হোস্টের শরীরে কিন্তু গিয়ে ফ্রিলি লিভিং করে, আদারওয়াইজ তারা কিন্তু করে না। এবার এক্সাম্পল হিসেবে দেখো অব্লিগেট প্যারাসাইটের এক্সাম্পল দেখো ভাইরাস অ্যান্ড সার্টেন ফানগি। আর ফ্যাকাল্টেটিভের এক্সাম্পল দেখো এখানে দিয়েছে দেখো স্ট্রংগলাইডিস, স্টারকোরেলিস, এই নিমাটোডস দ্যাট ক্যান বি ফ্রিলি লিভিং অন প্যারাসাইট। একটি নিমাটোডস, হ্যাঁ, এটা কিন্তু ফ্রিলি কিন্তু বেড়ায়। এবং দেখো অন্যরকম ভাবে ক্লাসিফাই করা হচ্ছে বাই দা হোস্ট টাইপ এর উপরে বেস করে কিন্তু প্যারাসাইটদের ভাগ করা হয়। তারপর দেখো বাই দা প্যাথোজেনিসিটি, রোগ সৃষ্টির উপরে প্যারাসাইটদেরকেও কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাগে কিন্তু ভাগ করে থাকি। দেন দেখো মাইক্রোস্কোপিক, মানে কি তাদেরকে খালি চোখে যেহেতু দেখা যাচ্ছে না, মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে, সেই মাইক্রোস্কোপিক হবার কারণেও এদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফাই করা হয় এবং তাদের এক্সাম্পল কিন্তু দেখো এখানে দেওয়া আছে। এইগুলো একটু তোমাদের বাড়ি পড়ে যায়। এবার দেখো এই প্যারাসাইট থেকে কিন্তু তোমাদের কিন্তু ইয়ারে কিন্তু কোশ্চেন এসে, হ্যাঁ, অব্লিগেট প্যারাসাইট এন্ড ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটের পার্থক্য এবং ডেফিনিশন তোমাদের কিন্তু মাস্ট বি পড়ে রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দেবেই, ঠিক আছে। এই যে আমাদের ফার্স্ট ক্লাস থেকে না হলে অন্তত 8 নাম্বার কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পাবে, ঠিক আছে। এবার আসা যাক আমাদের ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট এন্ড অব্লিগেটিভ প্যারাসাইটের পার্থক্য, ঠিক আছে। অলরেডি এদের আমরা ডেফিনিশন আমরা জেনে গেলাম এবং বাকি যে পার্থক্যগুলো আছে আমার সাইডে লেখা আছে, এগুলো তোমাদের হোম টাস্ক, এগুলো তোমরা বাড়ি থেকে কিন্তু একটু করে নেবে, ঠিক আছে। অব্লিগেট এন্ড ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটের পার্থক্যটা, ঠিক আছে। আচ্ছা, একটু এন্ডোপ্যারাসাইট, এদের ডেফিনিশনস, এদের পার্থক্য পড়তে হবে এবং এদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটাও কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। এদের অলরেডি ডিটেলসে আমরা এক্সপ্লানেশনস দিয়ে দিয়েছি এবং এক্সাম্পলও দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। এগুলো একটু তোমাদের হোম টাস্ক থাকছে এবং সেখান থেকে তোমরা পড়ে নেবে। এইবার আসতে যাক আমাদের মেইন পার্টস এর দিকে। দেখো আমাদের ফোর্থ প্লেয়ার, প্যারাসাইটোলজির ফোর্থ প্লেয়ারের নাম হচ্ছে ভিক্টর। ভিক্টর মিন্স কি, যে রোগটাকে বহন করে নিয়ে যাবে। দেখো এই ভেক্টর টার্মসটা আমরা ফিজিক্সেও কিন্তু পড়েছি, ম্যাথামেটিক্সেও কিন্তু পড়েছি এন্ড লাস্ট এই বায়োলজিতেও কিন্তু আমরা পড়ছি, বায়োলজি জুওলজিক্যাল টপিকে কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে। তো এই ভেক্টর, ভেক্টর মানে কি, যারা রোগটাকে ক্যারি করে নিয়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গায় বয়ে নিয়ে যায়, তাদেরকে কিন্তু আমরা কি বলে থাকি, ভেক্টর কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। ভেক্টর ইজ অ্যান এজেন্ট দ্যাট ট্রান্সমিটেড সামথিং ফ্রম ওয়ান প্লেস অর অর্গানিজম টু আনাদার, মানে কি এরা এক জায়গা থেকে আর এক জায়গায় কি করে থাকে, ট্রান্সমিট করে থাকে, বা একটা অর্গানিজম থেকে আর একটা অর্গানিজমের ভিতরে, শরীরের ভিতরে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেয়। দিস ক্যান বি এ লিভিং অর্গানিজমস that carries a pathogens from one host to another host. এরা হচ্ছে লিভিং অর্গানিজমস। এরা কি করে থাকে, প্যাথোজেন থেকে একটা প্যাথোজেনকে একটা হোস্ট থেকে আর একটা হোস্টের শরীরে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেয়। এক্সাম্পল সাচ আস মসকিউটো স্প্রেডিং ম্যালেরিয়া। দেখো মসকিউটো থেকে কিন্তু কি বলা আছে, ভেক্টর কিন্তু বলা আছে। এরা কি করছে, দেখো আমাদের শরীরের ভিতরে এরা কি ক্রিয়েট করে দিচ্ছে, ম্যালেরিয়া। দেখো একজন ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি, তার শরীরে ম্যালেরিয়ার পরজীবী আছে। এখন এই যে মসকিউটোরে গিয়ে যেই কামড়ালো, তখন কি হয়ে গেল, সেই ম্যালেরিয়ার পরজীবী মসকিউটো শরীরের ভিতরে ট্রান্সমিট হয়ে গেল। এইবার সেই এফেক্টেড মসকিউটো যখন নেক্সট টাইম একজন সুস্থ ব্যক্তির শরীরে গিয়ে যখন কামড়ালো, তখন কি দেখতে পাচ্ছি, সেই প্যাথোজেনটা মসকিউটো শরীর থেকে কি দেখতে পাচ্ছি, যে সুস্থ মানুষের শরীরে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে যাচ্ছে। মানে কি একটা হোস্ট থেকে আর একটা হোস্টের শরীরে যখন ট্রান্সফার হচ্ছে, তখন এখানে কিন্তু ভেক্টর কিন্তু সাহায্য নিচ্ছে, এক্সাম্পল হিসেবে মসকিউটো। or a DNA molecules that transfer foreign genetic materials into a host cell from genetic engineering। এবং আমাদের জানি যে বায়োটেকনোলজি, হ্যাঁ, বায়োটেকনোলজি তোমাদের দেখবা লাস্ট সেমিস্টারের দিকে কিন্তু হেভি ইন্টারেস্টিং, আমার খুবই ইন্টারেস্টিং টপিক বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিতে আমাদের কি করা হয়, বিভিন্ন ধরনের ভেক্টর কিন্তু ইউজ করা হয়, হ্যাঁ। ওখানেও কিন্তু দেখবা প্যাসেঞ্জার ভেক্টর কিন্তু ইউজ করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেক্টর। সেখানে কি করা হয়, একটা ফরেন ডিএনএ একটা আমাদের স্যাম্পল ডিএনএ এর সাথে কি কিন্তু ফিট কিন্তু করা হয়। তার ফলে সেই ফরেন ডিএনএটাকে কি করা হয়, আমাদের রেপ্লিকেশনস করে তার কিন্তু সংখ্যা কিন্তু বাড়ানো কিন্তু হয়। একেও কিন্তু ভেক্টর কিন্তু বলা হচ্ছে। পলিনেশন ভেক্টর লাইক ইনসেক্ট অলসো ট্রান্সফার পোলেন বিটুইন প্লান্টস। এছাড়াও দেখো আরেক ধরনের ভেক্টর আমরা পৃথিবীতে দেখে থাকি, পলিনেশন ভেক্টর। দেখো ইনসেক্টটা কি করছে, দেখো এরা যখন
পলিনেশন করে থাকে, অর্থাৎ ক্রস পলিনেশন। যখন একটা পরাগ মিলন যখন করে থাকে, একটা ফুলের পরাগরেণু আর একটা ফুলের পরাগরেণুর উপরে যখন তারা যখন মধু খেতে যাচ্ছে, তখন সেই পরাগ মিলন হয়ে যায়, যাকে আমরা পলিনেশন বলে থাকি। এই পলিনেশনের মাধ্যমে কিন্তু কি হয়, এই ভেক্টর কিন্তু সেই পলিনেশন প্রসেস করার জন্য কিন্তু ভেক্টর কিন্তু দরকার কিন্তু পড়ে। এবার দেখো প্রতিটার এখানে এক্সাম্পল দেওয়া আছে এবং তাদের ডেফিনেশনও কিন্তু দেওয়া আছে। ফার্স্ট আসা যাক ডিজিজ ভেক্টর, যেটা আমরা অলরেডি মসকিউটোর এক্সাম্পলটা আমরা পড়লাম। এ লিভিং অর্গানিজম সাচ অ্যাজ আর্থ্রোপোডস, হ্যাঁ এইদেরকে এক্সাম্পল হিসেবে দেখো, আর্থ্রোপোডস এর এক্সাম্পল দেখো, মসকিউটো, ট্রিক্স এন্ড ফ্লাইস or a rodents that carries disease causing agent from affected individuals or reservoir to হেলথলি হোস্ট। তারা কি করছে দেখো, একটা অ্যাফেক্টেড হোস্ট থেকে একটা হেলথলি হোস্টের শরীরে কিন্তু কি করছেন, সেই ডিজিজটা কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিচ্ছে, ইনক্লুডিং মসকিউটো ট্রান্সমিটেড ম্যালেরিয়া, ট্রিক্স ট্রান্সমিটেড লাইম ডিজিজ। লাইম ডিজিজ একটা হয়, যারা ট্রিক্স বলে এক ধরনের অর্গানিজম আছে, যারা হচ্ছে আর্থ্রোপোডার আন্ডারেই কিন্তু এই অর্গানিজমটা, এরা কিন্তু লাইম ডিজিজ কিন্তু ক্রিয়েট কিন্তু করে। এছাড়া দেখো মলিকুলার ভেক্টর হিসেবে আমরা বায়োটেকনোলজিতে যেটা পড়ে থাকে তাকে আমরা কিন্তু জেনেটিক ভেক্টর কিন্তু বলা হয়। সেখানে কিন্তু আমাদের রিকম্বিন্যান্ট ডিএনএ, যাকে শর্টে আমরা আরডিটি, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে কিন্তু এই ভেক্টর কিন্তু ইউজ কিন্তু করা হয়। এখানে কি করা হয়, একটা আমাদের স্যাম্পল ডিএনএ এর সাথে একটা ফরেন ডিএনএ কে কি করা হয়, ক্রস কিন্তু করা হয়, করে এই ফরেন ডিএনএটাকে সংখ্যায় কিন্তু আমরা যখন বাড়াই, এই প্রক্রিয়াকে আমরা রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি কিন্তু বলা হয়ে থাকে। আর এর জন্য কিন্তু মলিকুলার ভেক্টর কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু হয়। এছাড়া দেখো পলিনেশন ভেক্টর হিসেবে দেখো ইনসেক্টদের আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, যে ইনসেক্টটা যখন মধু বা মকরন্দ যখন একটা ফুলে খেতে যায়, তখন কি হয়ে যায়, সেই ফুলের পোলেন তার গায়ে কিন্তু লেগে যায়। সে যখন অন্য কোনো একটা ফুলের উপরে গিয়ে বসে, তখন কিন্তু সেই পোলেনটা কিন্তু মিলন কিন্তু হয়ে যায়, যাকে আমরা পলিনেশন প্রসেস কিন্তু আমরা বলে থাকি। সেক্ষেত্রেও কিন্তু ভেক্টর কিন্তু হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবারে দেখো আজকে আমাদের মেইন টপিক আমরা যেটা পড়বো, লাইফ সাইকেল এন্ড প্যাথোজেনেসিটি অফ এন্টামিমা হিস্টোলাইটিকা। দেখো পরীক্ষা কেমন কোশ্চেন দেবে, হ্যাঁ হয়তো এরকম দিয়ে দেবে যে ডিসক্রাইব দ্য প্যাথোজেনেসিটি অফ দ্য এন্টামিমা হিস্টোলাইটিকা বা লাইফ সাইকেল অফ এন্টামিমা হিস্টোলাইটিকা। এন্টামিমা হিস্টোলাইটিকা লাইফ সাইকেল বা জীবন চক্র তোমাদের চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে, দেখো আমার নোটস কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের অ্যাট্রাকটিভ নোটস কিন্তু দেওয়া আছে, এবং এছাড়াও কিন্তু আমাদের অ্যাপসে কিন্তু আমাদের এই নোটস কিন্তু আপলোডেড কিন্তু আছে। এইবার দেখো কিভাবে আমরা পড়বো। দেখো তার জন্য আমি একটা হ্যান্ডমেড নোটস কিন্তু বানিয়েছি, যেটা কিন্তু তোমাদের পুরো অল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার কিন্তু করে দেবে। চলো হ্যান্ডমেড নোটস কি, এই যে দেখো, দেখো ফার্স্ট আসা যাক এন্টামিমা হিস্টোলাইটিকা। এর ভিতরেই কিন্তু পুরো হোল স্টোরিটা কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, এন্টামিমা, এন্টা মানে কি, এন্টা কথাটির অর্থ হচ্ছে ইনটেস্টাইন। ইনটেস্টাইন, আমাদের জানি ইন্টেস্টাইন দুই ধরনের আছে, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর একটা আছে লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, আমাদের যদি ইন্টেস্টাইনের যদি ছবি আমরা দেখে থাকি, তাহলে ইন্টেস্টাইন আমরা এরকম দেখে থাকি। হ্যাঁ, এই যে বাইরের দিকের এটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন আমরা বলে থাকি, আর ভিতরের দিকের যে ইন্টেস্টাইনটা থাকে তাকে আমরা স্মল ইন্টেস্টাইন আমরা বলে থাকি। এবং স্মল ইন্টেস্টাইনের কিন্তু আমরা তিনটে পার্ট থাকে, ইলিয়াম, সরি ডিওডিনাম, জিজোনাম এন্ড ইলিয়াম। ফার্স্ট হচ্ছে ডিওডিনাম থাকে, ডিওডিনাম, দেন জিজোনাম, দেন ইলিয়াম। এই তিনটে পার্ট নিয়ে কিন্তু আমাদের কি হয়, স্মল ইন্টেস্টাইন কিন্তু তৈরি, স্মল ইন্টেস্টাইন। অ্যান্ড এই যে বড় পার্টটার নাম হচ্ছে কি, আমাদের কিন্তু জানি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ভিতরে কি দেখতে পাই, কোলোনিক পার্ট কিন্তু আমরা দেখতে পাই, কোলোনিক পার্ট। হ্যাঁ, সেই কোলোনিক পার্টকে আমরা দেখো, এই যে উপরের দিকের এই যে লার্জ ইন্টেস্টাইনকে কি বলা হয়, অ্যাসেন্ডিং, এইটাকে বলা হয় ট্রান্সভার্স, এইটাকে নিচের দিকে নামা যে ইন্টেস্টাইনকে বলা হয় ডিসেন্ডিং। হ্যাঁ, ডিসেন্ডিং লার্জ ইন্টেস্টাইন। এবং এই যে এখানে এস আকৃতির ইন্টেস্টাইনকে বলা হয় সিগময়েডিয়াল লার্জ ইন্টেস্টাইন কিন্তু আমরা বলে থাকি। এবারে দেখো এই এন্টামিমা, দেখো এন্টা কথাটি মিন্স হচ্ছে, এন্টা মিন্স হচ্ছে ইন্টেস্টাইন। মিবা কথাটি অর্থ হচ্ছে দেখো অ্যামিবা। হ্যাঁ, মানে কি, এই যে অ্যামিবা টাইপের এক ধরনের প্যারাসাইট, তারা কি করছে,
ইন্টেস্টাইনে কিন্তু গিয়ে বাসা কিন্তু বাঁধছে। এবং হিস্টো, হিস্টো মানে কি টিস্যু, হিস্টো মানে কি টিস্যু। অ্যান্ড লাইটিক, লাইটিক মানে হচ্ছে লাইসিস, লাইসিস মিনস কি ব্রেক ডাউন করা, ব্রেক ডাউন করছে। তার মানে কি এই যে অ্যামিবার মতন এক ধরনের প্যারাসাইট, তারা ইন্টেস্টাইনে গিয়ে কি করছে, সেখানকার ইন্টেস্টাইনের ভিতরে যে টিস্যুগুলো থাকছে সেই টিস্যুগুলোকে তারা কি করছে, ব্রেক ডাউন করছে। সেই কারণে এই প্যারাসাইটের নাম কি, এন্টামিবা হিস্টোলাইটিকা। আর এন্টামিবা হিস্টোলাইটিকা যে মেইন প্লেয়ার্স অ্যামিবা শেপের মতন কিন্তু দেখতে হয়, এবং যারা কি করে থাকে প্যাথোজেনিক কিন্তু শেপ কিন্তু হয়, প্যাথোজেনিক শেপ কিন্তু হয়। এবার দেখো এই প্যারাসাইটটা দেখো, দেখো এই ইন্টামিবা হিস্টোলাইটিকা যেহেতু একটা প্যারাসাইট, তো প্যারাসাইটটা মেইনলি কিন্তু দুটো ফর্ম কিন্তু হয়, একটা হচ্ছে প্রোটোজোয়ান ফর্ম, একটা হচ্ছে হেলমিনথিস কিন্তু ফর্ম কিন্তু হয়। হ্যাঁ, প্রোটোজোয়ানদের দেখো, প্রোটোজোয়ান ফর্মদের দেখো, হ্যাঁ সিলিয়েটেড, হ্যাঁ প্রোটোজোয়া, এবং হেলমিনথিসের এক্সাম্পল হিসেবে দেখো নিমাটোডা কিন্তু আমাদের এক্সাম্পল। এরকম টাইপের কিন্তু প্যারাসাইট কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু এক্সিস্ট কিন্তু করে। ঠিক আছে, এবার দেখো এন্টামিবা হিস্টোলাইটিকা যে ডিজিজ তারা তৈরি করে, সেই ডিজিজ দেখো তিন ধরনের। একটা হচ্ছে তারা ডায়রিয়া কিন্তু তৈরি হয়। দেখো আমাদের এই যে পাতলা পায়খানা, যেটাকে আমরা লুজ মোশন হিসেবে আমরা জেনে থাকি, সেটাকে আমরা ডায়রিয়া বলে থাকি। আমাদের প্রায় 4 থেকে 5 দিন হসপিটালে কিন্তু অ্যাডমিটেড কিন্তু থাকতে হয়। সেটার জন্য কিন্তু এই মেইন রেসপন্সিবল, মেইন কিন্তু কালপিট হচ্ছে এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা। এছাড়া দেখো অ্যামিবয়েড ডিসেন্ট্রি, অ্যামিবয়েড ডিসেন্ট্রির জন্য কিন্তু এই এন্টামিবা হিস্টোলাইটিকা কিন্তু মেইন রেসপন্সিবল। এছাড়াও দেখো লিভার অ্যাপসিস, হ্যাঁ লিভারে অনেক সময় দেখা যায় সমস্যা দেখতে পাই, এই লিভার অ্যাপসিসের জন্য কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকা কিন্তু মেইন রেসপন্সিবল কিন্তু হয়ে থাকে। এবার দেখো এই প্যারাসাইট কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, মানে এরা কিন্তু পৃথিবীতে সব জায়গায় কিন্তু এদের কিন্তু আমরা পেয়ে থাকি। লোকেশনস এরা কোথায় দেখতে পাই, মোস্ট কমনলি ইনফেক্টেড এরিয়া ইন লার্জ ইন্টেস্টাইন, এরা কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইনে কিন্তু ইনফেক্টেড কিন্তু করে থাকে, এবং লার্জ ইন্টেস্টাইনের যে বডি ওয়াল টিস্যু গুলো থাকে সেই টিস্যু গুলোকে কিন্তু তারা কিন্তু কি করে দেয়, ডিস্ট্রয় কিন্তু করে দেয়। এবং এদের মরফোলজি যদি আমরা দেখে থাকি, এদের কিন্তু তিনটে স্টেজ কিন্তু আমরা দেখতে পাই। ফার্স্ট স্টেজটির নাম হচ্ছে ট্রোফোজয়েড স্টেজ, সেকেন্ড স্টেজটির নাম হচ্ছে দেখো পেরিসিস্টিক স্টেজ, এন্ড থার্ড স্টেজটির নাম হচ্ছে দেখো সিস্টিক স্টেজ। এই তিনটে স্টেজ কিন্তু এদের কিন্তু লাইফ সাইকেলে কিন্তু আমরা দেখতে পাই। ফার্স্ট কি ট্রোফোজয়েড, দেন হচ্ছে পেরিসিস্টিক, এন্ড থার্ড হচ্ছে সিস্টিক। ঠিক আছে, তাহলে এদের তাহলে মরফোলজিক্যাল স্ট্রাকচারও কিন্তু আমরা জেনে নিলাম। সেকেন্ড স্লাইডে আমরা চলে যাই। সেকেন্ড স্লাইডে দেখো এই যে তিনটে যে স্টেজ আছে, সেই তিনটের স্টেজ কেমন দেখতে হয় মাইক্রোস্কোপে আমরা কেমন ভাবে দেখে পাই সেগুলো কিন্তু আমরা দেখবো। দেখো এইগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে কিন্তু থাকবে। হ্যাঁ, আইডেন্টিফাই কিন্তু করতে হবে, যেরকম মাইক্রোস্কোপে তলায় দেওয়া থাকবে, দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে দেখো সেগুলো আমরা এখানে আমরা জেনে নেব। দেখো ফার্স্ট আসা যাক ট্রোফোজয়েড স্টেজ। ট্রোফোজয়েড স্টেজের দেখো সাইজ কেমন, 20 থেকে 30 ন্যানোমিটার মাইক্রোমিটার কিন্তু হয়। ঠিক আছে, মিউ এম, মিউ এম মিনস মাইক্রোমিটার। হ্যাঁ, তাহলে এই যে দেখো ট্রোফোজয়েডের কিন্তু স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ট্রোফোজয়েডের সাইজ কেমন, 20 থেকে 30 মাইক্রোমিটার। ইন দিস সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমের বাইরের দিকটাকে বলা হয় একটোপ্লাজম, এবং ভিতরের দিকটা যে দেখো আমাদের কমলা কালারের যে পার্টটা একে বলা হয় এন্ডোপ্লাজম। তাহলে কি এই দুই ধরনের সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি, বাইরের সাইটোপ্লাজমকে একটোপ্লাজম এবং ভিতরের সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম কিন্তু আমরা বলে থাকি। And ট্রোফোজয়েড আর মটাইল বাই সিউডোপোরস। এই যে ট্রোফোজয়েড এরা কিন্তু হচ্ছে মটাইল, মানে কি এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে পারে, কারণ এদের লোকোমোটরি অর্গানেলস হিসেবে কি দেখতে পাচ্ছি, সিউডোপোড বা ঘনপথ কিন্তু আমরা দেখতে পাই। দেখো আমরা যখন প্রোটোজোয়ান্স, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, সেই প্রোটোজোয়ান্সদের কিন্তু কি দেখতে পাচ্ছিলাম, যে লোকোমোটরি অর্গানেলিস হিসেবে কি দেখতে পাচ্ছিলাম, সিউডোপোডস কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এই সিউডোপোডের সাহায্যে দেখবে যে সিউডোপোডস কিন্তু আনস্ট্রাকচারেড পার্ট, হ্যাঁ অনিয়তাকার কিন্তু হয়। সেই অনিয়তাকার পার্ট কিন্তু এই যে ফিঙ্গার টাইপের মতন পার্ট তৈরি করে কিন্তু এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু লোকোমোট কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে ট্রোফোজয়েড স্টেজটা কি দেখতে পাচ্ছি, এরা কিন্তু মটাইল হচ্ছে এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে কিন্তু পারে। ঠিক আছে, থার্ড ক্যারেক্টারিস্টিক কি, এদের যে নিউক্লিয়াসটা দেখো, এই যে আমি হোয়াইট কালারের পার্ট এঁকেছি, এই নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাচ্ছি, ক্রোমাটিন। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে আমাদের জানি যে এরকম যে জালিকা থাকে, আমরা বলে থাকি নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় রেটিকুলাম আমরা বলে থাকি। এর অপর আরেকটি নাম আছে ক্রোমাটিন জালিকা। তো ক্রোমাটিন জালিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই নিউক্লিয়াসের ভিতরে আরেক ধরনের উপাদান আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ক্যারিওজোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এদের যে নিউক্লিয়াস হয় সেই নিউক্লিয়াসের সাইজ দেখো 4 থেকে 6 ন্যানোমিটার, সরি মাইক্রোমিটার কিন্তু হয়। ঠিক আছে, মাইক্রোমিটার কিন্তু হয়। তাহলে এদের নিউক্লিয়াসের সাইজ কত,
4 থেকে 6 মাইক্রোমিটার। এবারে দেখো এদের ক্যারিওজোম প্রেজেন্ট ইনসাইড দা সাইটোপ্লাজম, এদের শরীরের ভিতরে কিন্তু আমরা ক্যারিওজোমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কি দেখতে পাচ্ছি, ডব্লিউবিসি, আরবিসি এবং ফুড ভ্যাকুয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ফুড ভ্যাকুয়াস কি করছে দেখো, এদের তো আর আলাদা করে মুখ তো আর নেই, তাহলে এরা কি করছে দেখো, যখন এনভায়রনমেন্টে যখন এরা ঘুরে বেড়াচ্ছে তখন কি করছে, হোস্টের শরীর থেকে যখন এরা পুষ্টিগুলো নিচ্ছে বা নিউট্রিশন যখন নিচ্ছে, সেই নিউট্রিশন গুলো এরা কি করে, ডিফিউশন প্রসেসের মাধ্যমে এদের এই বডি সারফেসে কি দেখতে পাচ্ছি, বডি সারফেসে আমরা কি দেখতে পাচ্ছি, পোডোসাইট দেখতে পাচ্ছি, সরি সিউডোপোর্স আমরা দেখতে পাচ্ছি। সেই সিউডোপোর্টের সাহায্যে ডিফিউশন প্রসেসের মাধ্যমে কি করছে, এরা ফুড মেটেরিয়ালস বা নিউট্রিশনস গুলো এদের শরীরে কিন্তু এন্টার করে, এবং এদের শরীরে দেখো এই যে হোয়াইট কালারের যে গ্রানুলস গুলো আমরা দেখতে পাচ্ছি, এর নাম কি, ফুড ভ্যাকুয়ালস। সেই ফুড ভ্যাকুয়ালস এর ভিতরে কিন্তু খাবারগুলো স্টোর করছে। তাহলে এদের বডি মরফোলজি কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করলাম। কি দেখতে পাচ্ছি না, এদের এক্সটার্নাল সারফেসে আমরা কি দেখতে পাচ্ছি, সিউডোপোর্স দেখতে পাচ্ছি। সেই সিউডোপোর্টের সাহায্যে এরা কি করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় লোকোমোট করে থাকে, এবং এরা কিন্তু কি করছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অর্থাৎ ডিফিউশন প্রসেসের মাধ্যমে এরা কি করে থাকে, এনভায়রনমেন্ট থেকে নিউট্রিশনস গুলো এদের শরীরের ভিতরে নিয়ে যায়, বা ফুড মেটেরিয়ালস গুলো সেইগুলোকে এদের শরীরে একটা ভ্যাকুয়ালস এর ভিতরে স্টোর করে থাকে। সেই ভ্যাকুয়ালসটির নাম হচ্ছে ফুড ভ্যাকুয়ালস। এছাড়াও কি দেখতে পাচ্ছি, এদের শরীরে বাইরের সাইটোপ্লাজমটাকে এক্টোপ্লাজম, ভেতরের সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম কিন্তু বলা আছে, এবং এন্ডোপ্লাজমের ভিতরে ডব্লিউবিসি, আরবিসি দেখতে পাচ্ছি, এবং নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাচ্ছি, ক্রোমাটিন জালিকা দেখতে পাচ্ছি, এবং ক্যারিওজোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ট্রোফোজয়েডের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা পড়ে নিলাম। তারপরে দেখো সেকেন্ড স্টেজটির নাম দেখো, ফার্স্ট স্টেজের নাম আমরা পড়ে নিলাম, সেকেন্ড স্টেজটির নাম হচ্ছে প্রিসিস্টিক স্টেজ। প্রিসিস্টিক স্টেজটি দেখতে কেমন হয়, 10 থেকে 20 মাইক্রোমিটার। এই যে দেখো এখানে দেখা আছে। এবার দেখো এই প্রিসিস্টিক স্টেজের কতটা মডিফিকেশন এসেছে। এই প্রিসিস্টিক স্টেজের কিন্তু আমাদের এই সিউডোপোর্স আমরা দেখতে পাবো না, হ্যাঁ, এক্টোপ্লাজম বা এন্ডোপ্লাজমস কিন্তু অতটা ওয়েল ডেভেলপ কিন্তু থাকবে না। এদের ভিতরে কিন্তু ফুড ভ্যাকুয়ালস কিন্তু আমরা দেখতে পাবো না। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা বা ক্যারিওজোমও কিন্তু দেখতে কিন্তু পাবো না। দেখো অ্যাবসেন্ট সিউডোপোর্স এন্ড ব্লান্টেড এন্ড, এদের শরীরের যে শেষ প্রান্তটা হয় কি রকম ভোঁতা টাইপের কিন্তু হয়ে থাকে, হ্যাঁ, কলমের যে এই যে কলমের যে আগাটা একে বলা ব্লান্টেড, সেরকম ব্লান্ট শেপের কিন্তু হয়, হ্যাঁ, যার ফলে এরা কি সেসাইল হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সেসাইল কিন্তু করতে পারে। রাউন্ড অ্যান্ড ব্লান্টেড সিউডোপোর্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড লার্জার দ্যান সিস্টিক স্টেজ, মানে স্মলার দ্যান ট্রোফোজয়েড স্টেজ অ্যান্ড লার্জার দ্যান সিস্টিক স্টেজ, মানে কি থার্ড স্টেজটির নাম কি, থার্ড স্টেজটির নাম হচ্ছে সিস্টিক স্টেজ। সিস্টিক স্টেজ সেই সিস্টিক স্টেজের থেকে বড়, আর ট্রোপোজয়েড স্টেজের থেকে কিন্তু ছোট কিন্তু হয়ে থাকে। এবার আসা যাক আমাদের থার্ড স্টেজ, সিস্টিক স্টেজ। সিস্টিক স্টেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি বোঝো তাহলে লাইফ সাইকেল কিন্তু অনেক ইজি, ঠিক আছে। দেখো সিস্টিক স্টেজের দেখো সাইজ কত আছে, 10 থেকে 15 মাইক্রোমিটার। সিস্টিক স্টেজের সাইজ তাহলে কত, 10 থেকে 15 মাইক্রোমিটার, সারাউন্ডেড বাই দ্য মেমব্রেন কল দ্য সেল ওয়াল। এদের শরীরের বাইরে দেখো, শরীরের বাইরে এক ধরনের মেমব্রেন থাকছে, মেমব্রেনাস ওয়াল থাকছে, যার নাম দিয়েছে কি সেল ওয়াল। এর নাম কি সেল ওয়াল কিন্তু বলা আছে, কারণ এরা যেহেতু এই যে দেখো সিস্টিক স্টেজটাকে বলা আছে ইনফেক্টিভ স্টেজ কিন্তু বলা আছে, ইনফেক্টিভ স্টেজ কিন্তু বলা, কারণ এইটাই হোস্টের শরীরের ভিতরে গিয়ে কিন্তু ইনফেকশন কিন্তু করবে, হ্যাঁ, সেই কারণে এদেরকে বাইরে আউটার কভারিং হিসেবে কি দেখতে পাচ্ছি, সেল ওয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো এই যে সিস্টিক স্টেজেরও কিন্তু 3টে সাব স্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি সেই সাব স্টেজ, দেখো ফার্স্ট স্টেজটির নাম হচ্ছে দেখো ইউনিনিউক্লিয়েটেড, মানে কি যে সিস্টিক স্টেজের ভিতরে একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাবো তাকে আমরা কিন্তু ইউনিনিউক্লিয়েটেড কিন্তু হচ্ছে আমরা বলবো সিস্টিক স্টেজ। তারপরে কি দেখতে পাচ্ছি, বাইনিউক্লিয়েটেড এবং কোয়াড্রেট নিউক্লিয়েটেড। কোয়াড্রেট মানে কি যার ভিতরে 4টে নিউক্লিয়াস, বাইনিউক্লিয়েট মানে কি যার ভিতরে 2টো নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ঠিক সেই রকমই দেখো এখানে ছবিগুলো কিন্তু দেওয়া আছে। দেখো ফার্স্ট এর নাম হচ্ছে ইউনিনিউক্লিয়েটেড, এর নাম কি বাইনিউক্লিয়েটেড, আর এর নাম হচ্ছে কোয়াড্রেট। কোয়াড্রেটকে আমরা বলে থাকি যে 4টে, দেখো এই যে 4টে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এবার দেখো ইউনিনিউক্লিয়েটেড এন্ড বাইনিউক্লিয়েটেড এর ভিতরে দেখো গ্লাইকোজেন মাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও দেখো ক্রোমাটিড বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইউনিনিউক্লিয়েটেড এন্ড বাইনিউক্লিয়েটেড এর ভিতরে কি দেখতে পাচ্ছি, গ্লাইকোজেন মাস এবং ক্রোমাটিড বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কোয়াড্রেট স্টেজের ভিতরে শুধু কি দেখতে পাচ্ছি, 4টে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ অ্যাবসেন্ট গ্লাইকোজেন মাস এন্ড ক্রোমাটিন বার, ঠিক আছে।
এটা কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে। এইবার দেখো এই স্টেজ গুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। সিস্টিক স্টেজটাকে আমরা যদি ল্যাবরেটরিতে আমরা দেখে থাকি, যারা মোটামুটি প্যারাসাইটোলজিস্ট যারা, তারা কিভাবে এইগুলো টেস্ট করে, মানে তোমার দেখা যাচ্ছে এখন অ্যামিবয়েড ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়েছে, ডাক্তাররা কিভাবে কনফার্ম হয়? এখন দুটো টেস্ট আছে, একটা হচ্ছে আয়োডিন টেস্ট আর একটা হচ্ছে নর্মাল স্যালাইন টেস্ট। আয়োডিন টেস্ট কি করে? দেখা যাচ্ছে তোমার শরীর থেকে স্যাম্পল নিয়ে নেবে, এবং স্যাম্পল নিয়ে সেই স্যাম্পল কি করছে, টেস্ট টিউব নিচ্ছে, সেই টেস্ট টিউবের ভিতরে স্যাম্পল নিয়ে নিচ্ছে এবং তার ভিতরে আয়োডিন সলিউশন দিয়ে দিচ্ছে। আয়োডিন সলিউশন দেওয়ার ফলে গ্লাইকোজেন মাস কিন্তু আইডেন্টিফাই কিন্তু করা যায়। যদি গ্লাইকোজেন মাস দেখা যায়, তাহলে তখনই আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে ইউনিনিউক্লিয়েটেড বা বাইনিউক্লিয়েটেড কিন্তু আছে, বা সিস্টিক দশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবারে যদি নর্মাল স্যালাইন যদি আমরা দেই, নর্মাল স্যালাইনের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রোমাটিন বার কিন্তু আমরা আইডেন্টিফাই কিন্তু করতে পারি। এইবার দেখা যাচ্ছে এইগুলোর মাধ্যমে যদি আইডেন্টিফাই না হয়, তখন কিন্তু আমাদের অন্য কিন্তু পদ্ধতির মাধ্যমে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোয়াড্রেট স্টেজ কিন্তু দেখতে পাই। তাহলে ল্যাবরেটরিতে এইভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করা, যখন ইন্টারভিউ হিস্টোলাইটিকা আমাদেরকে অ্যাটাক করে বা যখন আমাদের ডায়রিয়া কিন্তু হয়। ঠিক আছে, এইবার এই তো আমাদের এইগুলো ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা যে স্লাইডটা পড়বো সেটা হচ্ছে লাইফ সাইকেল। তাহলে এই পর্যন্ত এদের মরফোলজিক্যাল বা এরা পৃথিবীতে কিভাবে কাজ করছে কোন একটা হোস্টের শরীরের ভিতরে, সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এইবার এরা লাইফ সাইকেল কিভাবে করছে সেটা আমরা একটু দেখবো। দেখো লাইফ সাইকেলের ভিতরে দেখো ফার্স্ট ইনফেক্টিভ ফর্ম, এদের যে ইনফেক্টিভ ফর্মটা তার নাম হচ্ছে কোয়াড্রেট নিউক্লিয়েটেড সিস্টিক। দেখো আমি আগেই বলেছি যে ইউনিনিউক্লিয়েটেড, বাইনিউক্লিয়েটেড এন্ড কোয়াড্রেট নিউক্লিয়েটেড। কোয়াড্রেট নিউক্লিয়েটেড মানে কি, যার বাইরের দিকে আমরা কি দেখতে পাবো, সেল ওয়াল দেখতে পাবো, এবং সাইটোপ্লাজমে আমরা কি দেখতে পাবো, 4 নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাবো, 4টে নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাবো। বাট এদের কি দেখতে পাবো, গ্লাইকোজেন বার কিন্তু থাকবে না, এবং গ্লাইকোজেন মাস কিন্তু থাকবে না, এবং ক্রোমাটিন বার কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, এইরকম স্টেজকে আমরা কি বলবো, ইনফেক্টিভ স্টেজ কিন্তু আমরা বলবো। এরকম মানে কি, হোস্টের শরীরকে ইনফেকশন কিন্তু করবে। দেখো এই ইনফেক্টিভ স্টেজ গুলো আমরা কোথায় দেখতে পাই? দেখা গেল আমরা কোন একটা ফ্লাই, হ্যাঁ কোন একটা মাছি, মনে করো একজন ডায়রিয়া পেশেন্ট কোন এক জায়গায় গিয়ে পটি করেছে, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে কোন একটা ফ্লাইস গিয়ে বসলো, তাহলে সেই ফ্লাইস গিয়ে যে খাবারের উপরে গিয়ে দেখা যাচ্ছে বসলো, তাহলে এই যে এন্টাবিমা হিস্টোলাইটিকার এই কোয়াড্রেট নিউক্লিওটাইডিক সিস্টিক স্টেজ কিন্তু সেই খাবারে গিয়ে কিন্তু মিশে যাবে। সেই খাবার তুমি যখন খাচ্ছ, বা দেখা আছে কোনো জায়গা থেকে যখন দেখা আছে জল আসে, সেখানে দেখা আছে যেখানে আনকভারেড ফুড, মানে যেখানে দেখা আছে কভার নেই, যেসব খাবারগুলো ঢাকা নেই, সেই সব খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ইন্টারমিডিয়েট হিস্টোলাইটিকা খুব ইজিলি কিন্তু আমাদের শরীরের ভিতরে চলে আসে। কারণ কি, এই কোয়াড্রেট স্টেজ কিন্তু আমাদের সেই খাবারের উপরে কিন্তু এই মাছিরা কিন্তু গিয়ে কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানকার যে ভেক্টর, এখানে যে ভেক্টর, সেই ভেক্টরকে ফ্লাই, হ্যাঁ ফ্লাই কি করছে না, একটা ইন্টারভিমা হিস্টোলাইটিকা বা ডায়রিয়া পেশেন্ট যেখানে গিয়ে পটি করছে, সেই ফ্লাই গিয়ে কি করছে, সেই পটির উপরে গিয়ে বসলো, এবং ইন্টারভিমা হিস্টোলাইটিকার এই কোয়াড্রেট নিউক্লিওটাইডিক সিস্টিক স্টেজ তার গায়ে বেঁধে গেল। সে যখন কোন একটা ফুডের উপরে গিয়ে বসলো, তখন সেই খাবারের সাথে কিন্তু মিশে আছে, বা সেই দেখা আছে কোন একটা জল, যেখানে জল আছে সেই জলে গিয়ে বসলো। ঠিক আছে, সেই কারণে দেখো এগুলো কিভাবে অ্যাকুয়ার করা হচ্ছে। দেখো ইনজেকশনস অফ কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুড, মানে কি অপরিশ্রুত জল এবং খাবারের থেকে কিন্তু এরা কিন্তু আমাদের শরীরে অর্থাৎ হোস্টের শরীরে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এরা কিভাবে আমাদের শরীরে ট্রান্সফার হয় সেটাও কিন্তু আমরা জানলাম, এবং কোনটা আমাদের শরীরে ইনফেক্টিভ স্টেজ এবং কে হচ্ছে ভেক্টর সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। এইবার কিভাবে হচ্ছে দেখো, ফার্স্ট এখান থেকে আমরা শুরু করবো। দেখো লাইফ সাইকেল কিভাবে কাজ করছে। দেখো ফার্স্ট দেখো সেল ওয়ালেট 4 নিউক্লিয়েটেড কোয়াড্রেট স্টেজ। এ এখন কি হয়ে যায়, এ কিন্তু আমাদের শরীরে যেই ঢুকে গেল, আমাদের শরীরে গিয়ে ফার্স্ট কি হচ্ছে, দেখো তুমি যে খেলে দিয়ে কি হচ্ছে, দেখা যাচ্ছে ডিগ্লুটেশন প্রসেসের মাধ্যমে প্রথম তোমার ফুড টিউব দিয়ে প্রথম শরীরে প্রথম স্টোমাকে গেল, স্টোমাক থেকে তোমার কোথায় চলে আছে, স্মল ইন্টেস্টাইনে চলে আছে, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে চলে আছে। এছাড়াও দেখা যাচ্ছে আমাদের যে হেপাটিক পোর্টাল ভেইন থাকে, সেই হেপাটিক পোর্টাল ভেইনের ভেতরেও কিন্তু এটা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে যায়। এবারে এরা যখন ট্রান্সফার হচ্ছে, ঠিক তখনই এদের ভিতরে কিন্তু মডিফিকেশন কিন্তু হয়। ঠিক আছে, সেই মডিফিকেশন গুলো কিভাবে হচ্ছে দেখো, দেখো ফার্স্ট কি হচ্ছে, দেখো আমাদের শরীরে যে এন্টার করে গেল, ঠিক তখন এরা সেল ওয়ালটাকে কি করে থাকে, সেল ওয়ালটাকে কিন্তু রিমুভ করে দেয়, এবং ঠিক তখন এদের কি হয়, অ্যামিবয়েক বডি শেপ কিন্তু হয়।
অ্যামিবয়িক বডি শেপ কিন্তু আমরা দেখতে পাই। সেই অ্যামিবয়িক বডি শেপের মাধ্যমে কি হয়ে যায়, একটা হোস্ট থেকে আর একটা হোস্টের শরীরে কিন্তু চলে আসে। ঠিক আছে, দেখো যেই অ্যামিবয়িক বডি শেপ হয়ে গেল, ঠিক তখন এর শরীরের ভিতরে দেখো টেট্রা নিউক্লিয়েট অ্যামিবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি, অ্যামিবার মতন বডি কিন্তু আমাদের জানি যে অ্যামিবার কিন্তু নরমালি এরকম দেখতে হয়, ঠিক সেই অ্যামিবার মতন দেখতে হয়ে গেছে, কিন্তু এর গায়ে আমরা সেল ওয়াল আর আমরা দেখতে পাচ্ছি না, এবং এর ভিতরে কি দেখতে পাচ্ছি, 4 নিউক্লিয়েটেড স্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই কোয়াড্রেট স্টেজ থেকে এই 4 নিউক্লিয়েটয়েড স্টেজ পর্যন্ত যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে কিন্তু হয়। স্মল ইন্টেস্টাইনে কিন্তু এই দশাটা কিন্তু হয়, এবং এই দশার নাম দিয়েছে দেখো ইকাইস্টেশাস। এই দশাটার নাম দিয়েছে কি, ইয়োকাই স্টেশনস। হ্যাঁ, এই দশাটির নাম দিয়েছে ইয়োকাই স্টেশনস। তারপরেই দেখো এ যখন আমাদের লার্জ ইন্টেস্টাইনে যখন চলে আসছে, তার আগেই দেখো কি করছে এরা, বায়োনারি ফিশনের মাধ্যমে। বায়োনারি ফিশন মানে কি, মাদার সেল ডিভিশন হয়ে গিয়ে আমাদের জানি দুটো ডটার সেল চলে, তো বায়োনারি ফিশনস হয়ে গিয়ে কিন্তু এরা কি করছে, সংখ্যায় কিন্তু বেড়ে আছে। মানে কি, বায়োনারি ফিশন হয়ে এদের নিউক্লিয়াস গুলো কিন্তু বেড়ে আছে। সেই নিউক্লিয়াস এখন দেখো এই 4টে যে নিউক্লিয়াস হলো, সেই 4টে নিউক্লিয়াস বেড়ে গিয়ে তখন 8টা নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে। দেখো এখানে এই যে 8টা নিউক্লিয়াসে কনভার্ট হলো, তাই এই দশার নাম হয়েছে কি, 8 নিউক্লিয়েটেড সিস্টিক ট্রোফোজয়েড স্টেজ। এই দশাটির নাম কি হয়েছে, ট্রোফোজয়েড স্টেজ, যার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, 8টা কিন্তু নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবারে এই নিউক্লিয়াস গুলো কি হয়ে যাচ্ছে, এর ভিতর যে ক্রোমাটিন যে জালিকাগুলো ছিল, সেই ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, দেখো নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, এখানে ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু এদের শরীরে কিন্তু নরমালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবারে এই দশাটির নাম হয়ে গেল ম্যাচিওর ট্রোফোজয়েড দশা। তাহলে কি হয়ে গেল, যে ট্রোফোজয়েড, সিস্টিক ট্রোফোজয়েড থেকে ম্যাচিওর ট্রোফোজয়েড দশায় যখন কনভার্ট হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে কিন্তু হচ্ছে। হ্যাঁ, দেখো কোয়াড্রেট স্টেজ থেকে আমাদের যখন টেট্রা নিউক্লিয়েট অ্যামিবয়েড স্টেজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে ঘটছে। আর এই যে ট্রোফোজয়েড থেকে যখন ম্যাচিওর ট্রোফোজয়েডে কনভার্ট হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আর এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু এই প্রসেসগুলো কিন্তু ঘটছে। এবার লার্জ ইন্টেস্টাইনে যে প্রসেসটা হচ্ছে, এর নাম দিয়েছে দেখো এনসিস্টেশনস। এর নাম দিয়েছে কি, এনসিস্টেশনস। হ্যাঁ, এনসিস্টেশন দশা কোনটাকে বলছে না, সিস্টিক ট্রোফোজয়েড থেকে ম্যাচিওর ট্রোফোজয়েডে যখন কনভার্ট হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে, এই দশাটির নাম দিয়েছে কি, এনসিস্টেশন দশা। আর ইকোস্টেশন দশা কোনটাকে বলা হচ্ছে না, কোয়াড্রেট স্টেজ থেকে অ্যামিবয়েড 4 নিউক্লিয়েটয়েড অ্যামিবয়েড স্টেজে যখন কনভার্ট হচ্ছে, এই স্টেজটার নাম দিয়েছে কি, এই স্টেজটার নাম দিয়েছে কিন্তু ইকোস্টেশনস। আর ইকোস্টেশনস কোথায় আমরা দেখতে পাচ্ছি, ইকোস্টেশনস এটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ইকোস্টেশনস এন্ড এনসিস্টেশনস কি সেটা আমরা ক্লিয়ার করে নিলাম। এইবার দেখো যেই ম্যাচিওর হয়ে গেল, ম্যাচিওর যে হয়ে গেল, ঠিক তখন এরা কি করছে, আমাদের লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন আমরা এরকম দেখো, লার্জ ইন্টেস্টাইনের ওয়াল হচ্ছে এরকম, সেই লার্জ ইন্টেস্টাইনের ওয়ালে কি করবে, এরা এক ধরনের এনজাইম সিক্রেশনস করবে। সেই এনজাইমটার নাম কি, প্রোটিওলাইটিক এনজাইমস। প্রোটিওলাইটিক এনজাইম, সেই প্রোটিওলাইটিক এনজাইমের কাজ কি, সেই প্রোটিওলাইটিক এনজাইমের কাজ আমাদের এই যে লার্জ ইন্টেস্টাইনের যে ওয়াল ছিল, হ্যাঁ, সেই ওয়ালটাকে এরা কিন্তু ডিসরাপ্ট কিন্তু করে দেবে, এবং ডিসরাপ্ট করে দিয়ে কি করে দেবে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে কিন্তু আলসারেশনস কিন্তু ক্রিয়েট করবে। মানে কি, সেখানে মানে ঘা কিন্তু হবে, এবং ঘা হওয়ার ফলে কি হয়ে যাবে, সেখান থেকে ব্লিডিং হতে থাকবে, এবং তোমার কিন্তু বারবার কিন্তু পটি কিন্তু পাবে, বারবার কিন্তু তোমার বাথরুম কিন্তু হবে, এবং যেটাকে আমরা ডায়রিয়া কিন্তু বলে যায়, চিনে থাকি। বা এই রোগটার অপর নাম আমরা কি বলে থাকি, অ্যামিবয়েড ডিসেন্ট্রি কিন্তু আমরা বলে থাকি। এবারে এই প্যারাসাইট, এই যে ম্যাচিওর প্যারাসাইট অনেক সময় কি হয়ে যায় আমাদের, দেখো লিভার থেকে এক ধরনের টিউবস, যেটা আমাদের প্যানক্রিয়াসের সাথে কানেকশন, এবং প্যানক্রিয়াটিক সেই টিউবটা আমাদের লার্জ ইন্টেস্টাইনের সাথেও কিন্তু, সরি, ডিওডিনামের সাথেও কিন্তু কানেকশন কিন্তু থাকে। তো সেই অনেক সময় কি হয়ে যায়, এই যে ম্যাচিওর প্যারাসাইট অনেক সময় সেই হেপাটিক সেই দাগ দিয়ে কিন্তু কোথায় চলে যায়, লিভারে কিন্তু চলে যায়। হ্যাঁ, লিভারে কিন্তু চলে আসে।
হ্যাঁ, এই সিস্টিক স্ট্যাটাসটা কি হয়ে যায়, লিভারের ভিতরে কিন্তু প্রবেশ করে। যেই লিভারের ভিতরে চলে যায়, লিভারের ভিতরে কিন্তু এটা কি করে থাকে, ইনফেকশন কিন্তু ক্রিয়েট করে থাকে। তখন সেটাকে আমরা কি বলে থাকি, এক্সট্রা অ্যামিবয়েড ডিসেন্ট্রি কিন্তু আমরা বলে থাকি, বা যার অপর নাম আছে লিভার ইয়েসিস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুই ধরনের কিন্তু এদের প্যারাসাইটিজম প্রসেস কিন্তু আমি ডিসকাশন কিন্তু করলাম। তাহলে আমাদের পুরো হোল লাইফ সাইকেল কিন্তু আমি ডিটেলসে কিন্তু বলে দিলাম, এবং এদের মরফোলজিক্যাল স্ট্রাকচার কেমন হয় সেগুলো কিন্তু আমরা বলে দিলাম। এইবার এইগুলোর নোটস আবার পরের স্লাইডে তোমরা দেখতে পাবে। এই যে এখানেই তোমাদের পুরো হোল ডিসকাশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো তোমাদের হোম টাস্ক থাকলো, কিভাবে এরা প্যারাসাইটিজম বা কিভাবে এদের লাইফ সাইকেলটা কমপ্লিট করছে, হ্যাঁ, কিভাবে হোস্টের সেল ওয়ালকে নষ্ট করছে, ডিসরাপ্ট করে দিচ্ছে এই যে প্রোটোলাইটিক এনজাইমের সাহায্যে, এবং তার ফলে কিভাবে ব্লিডিং হচ্ছে, সেসব পুরো ফুল স্টেপ কিন্তু আমাদের এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের আলোচনা এতটুকুই। ফার্স্ট ক্লাসে আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, এবং কোন কোন সিলেবাস বা কেমন ধরনের পার্ট কেমন ভাবে পড়াশোনা করতে হবে ফুল ডিটেলস তোমাদের সাথে ডিসকাশন করলাম। তো আজকের আলোচনা এতটুকুই। নেক্সট ক্লাসে আমাদের নেক্সট লাইফ সাইকেল গুলো আমরা কিন্তু পড়বো। নেক্সট ক্লাসে আমরা প্লাজমোডিয়াম ভাইভাক্স, হ্যাঁ, এছাড়াও জিআরডিএসিস, এছাড়াও আমরা পড়বো লিশমেনিয়া ডোনোভেনি, এক ধরনের পরজীবী যেটা আমাদের স্লিপিং সিকনেস বলে এক ধরনের ডিজিজ কিন্তু ক্রিয়েট করে থাকে, তাদের লাইফ সাইকেল গুলো কিন্তু ডিটেলসে আমরা পড়বো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তারাও যেন লাইভ জোনে জয়েন করে। নেক্সট ক্লাস আমি শিডিউল করে দেবো অ্যাপসে, তোমরা জেনে আর, হ্যাঁ, অ্যাপসে শিডিউল করে দেবো, তোমরা সেখানে যেতে হবে, তোমাদের ফোনে এসএমএস চলে যাবে। ঠিক আছে, প্রবাবলি হয়তো ফ্রাইডেতে আমি ক্লাস, ঠিক আছে, প্রবাবলি ফ্রাইডেতে হয়তো আমি ক্লাস নেব।